যে মানুষের বিবর্তন শুরু হচ্ছে অস্ট্রালোপিথেকাস রূপে, তাই তো? অস্ট্রালোপিথেকাস রূপে মানুষের বিবর্তন শুরু হচ্ছে প্রায় আজ থেকে 5 মিলিয়ন থেকে 5.5 এরকম 1.5 মিলিয়ন ইয়ার্স 1.8 মিলিয়ন ইয়ার্স থেকে অস্ট্রালোপিথেকাস এর সূত্রপাত শুরু হচ্ছে। যেটা যেটা তারপরে আসছে কি হোমো হ্যাবিলিস, তাই তো? তারপরে হোমো ইরেক্টাস, তারপরে হোমো স্যাপিয়েন্স, তারপর হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। ওকে, তাহলে এটা হয়ে গেল পৃথিবীর কথা, যে পৃথিবীতে মানুষের বিবর্তন বা হিউম্যান যে একটা সূত্রপাত হচ্ছে সেটা কবে থেকে শুরু হচ্ছে, মানে কিভাবে শুরু হচ্ছে। এবার যদি বলি আমি ইন্ডিয়ার কথা তাহলে কি হবে? এবার যদি বলি আমরা ইন্ডিয়ার কথা তাহলে আমরা কি বলবো? মানে ইন্ডিয়াতে কোন প্রজাতির মানুষ আমরা দেখতে পাই? যেরকম ভাবে আমরা দেখতে পাই যে হোমো হ্যাবিলিস এর সৃষ্টি হচ্ছে বোধহয় সাউথ আফ্রিকাতে, আবার হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স সৃষ্টি হচ্ছে সাউথ আফ্রিকা থেকে, তাই না? তাহলে সমস্ত প্রকার মানুষ সব জায়গায় দেখতে পাই না। তাহলে ভারতে আমরা কোন প্রকৃতির মানুষকে দেখতে পাই? কি মনে হয় তোদের? আমি বলছি, তোদের কি মনে হয় ভারতে কোন প্রকৃতির মানুষ প্রথম সন্ধান পাওয়া গেছিল? হোমো হ্যাবিলিসের, হোমো ইরেক্টাসের, হোমো স্যাপিয়েন্স না হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স? হ্যাঁ, আগুন কারা জ্বালিয়েছিল? হোমো ইরেক্টাস আগুন জ্বালিয়েছিল। আচ্ছা, হোমো ইরেক্টাস ভারতে প্রথম দেখতে পাওয়া যায়। দেখ, অ্যাকচুয়ালি দুটো জায়গায় ভারতবর্ষে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন প্রত্নতত্ত্ব খননের মাধ্যমে ভারতের দুটো জায়গায় মানুষের বিভিন্ন মাথার খুলি বা হাড় পেয়েছে। সেই হিসেবে দুটো জিনিসকে চিহ্নিত করতে পেরেছে। ওকে, একটা হচ্ছে শিবালিক পাহাড়ে বা শিবালিক পর্বতে, আর একটা হচ্ছে নর্মদা ভ্যালিতে, নর্মদা উপত্যকা। ঠিক আছে, একটা হচ্ছে শিবালিক পর্বতে আর একটা হচ্ছে নর্মদা উপত্যকাতে ভারতবর্ষের বিভিন্ন ঐতিহাসিক দুটি প্রকার মানুষের সন্ধান পেয়েছে। শিবালিকে যদি আমরা দেখি তাহলে সেখানে তারা দুটি প্রজাতির মানুষের সন্ধান পেয়েছে। একটা হচ্ছে রামাপিথেকাস, রামাপিথেকাস এন্ড শিবাপিথেকাস। ঠিক আছে, শিবালিক পর্বতের আশেপাশে, শিবালিক পর্বত অনেক জায়গা জুড়ে বিস্তৃত। এটা মেইনলি পাঞ্জাব অর্থাৎ ভারত এবং পাকিস্তান অঞ্চলে এই শিবাপিথেকাস এবং রামাপিথেকাসের অস্তিত্ব ঐতিহাসিকরা খুঁজে পেয়েছে। শিবাপিথেকাস এবং রামাপিথেকাস পরবর্তীকালে বিভিন্ন ঐতিহাসিক পর্যবেক্ষণ করে দেখেছে যে শিবাপিথেকাস এবং রামাপিথেকাস অ্যাকচুয়ালি ছিল বানর, হিউম্যান নয়। ওকে, অ্যাকচুয়ালি ছিল তারা কি? তারা হচ্ছে বানর। এদেরকে আমরা কি বলি? এপস বলি। ঠিক আছে, বানরকে আমরা এপস বলি। ঠিক আছে, তারা অ্যাকচুয়ালি বানর। তাদের মধ্যে কিছু মানুষের বৈশিষ্ট্য ছিল ঠিকই, কিন্তু মেজরিটি হচ্ছে বানরের বৈশিষ্ট্য এরা লক্ষ্য করতে পেরেছে। ঠিক আছে, আর এর মধ্যে রামাপিথেকাস হচ্ছে তোর ফিমেল বা মহিলা। এর মধ্যে রামাপিথেকাস হচ্ছে ফিমেল বা মহিলা। তাহলে এই হচ্ছে একটা জায়গা যেখানে ভারতের ঐতিহাসিকরা একটা মানুষের বৈশিষ্ট্য সম্পর্কিত কিছু খুলি বা হাড় তারা পেয়েছে এবং তাদেরকে নামকরণ করেছে রামাপিথেকাস এবং শিবাপিথেকাস। রামাপিথেকাস বলতে ফিমেলকে বোঝাচ্ছে, আর শিবাপিথেকাস মানে অবভিয়াসলি মেলকে বোঝাচ্ছে। আমি বলে আবার বলছি। ওকে, এবার নেক্সট সবথেকে গুরুত্বপূর্ণ যে সন্ধানটা সেটা হচ্ছে নর্মদা উপত্যকাতে। ওকে, নর্মদা উপত্যকাতে একটা জায়গা আছে হাতনোড়া, যেটা বর্তমানকালে আমরা দেখতে পাই মধ্যপ্রদেশের মধ্যে। ঠিক আছে, নর্মদা উপত্যকাতে একটা জায়গা যার নাম হচ্ছে হাতনোড়া। ঠিক আছে, যেটা বর্তমানে আমরা মধ্যপ্রদেশে দেখতে পাচ্ছি। সেখানে 1982 নাগাদ একটা খনন কার্য চালানো হয়। সেখানে 1982 নাগাদ
একটা তোর খনন কার্য চলছে, বা মানুষের অস্তিত্ব বা মানুষের খুলির সন্ধান পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবং সেই যে খুলির সন্ধান পাওয়া যাচ্ছে, ঐতিহাসিকরা সেটাকে বলছে কি, সেটা হচ্ছে একটা হোমো ইরেক্টাসের একটা বৈশিষ্ট্যের উদাহরণ, ঠিক আছে। নর্মদা উপত্যকার হাতনোড়া, যেটা বর্তমানে এমপিতে অবস্থিত, সেখানে 1982 সালে একটা ডিসকভার বা একটা আবিষ্কার করা হচ্ছে। সেখানে পাওয়া যাচ্ছে যে খুলি বা হাড় সংগ্রহ করা হচ্ছে সেখান থেকে। সেখানে দেখা যাচ্ছে সেই হাড় বা খুলি হচ্ছে একটা হোমো ইরেক্টাস মানুষের হাড়, ঠিক আছে। সেই জন্য আমরা একটা অ্যাজিউম করতে পারি যে ভারতবর্ষের প্রথম যে মানুষের সন্ধান পাওয়া গেছিল সেটা হচ্ছে হোমো ইরেক্টাস প্রজাতির, ঠিক আছে। তার আগে যে সন্ধান পাওয়া গেছিল সেটা পুরোপুরি মানুষ নয়, সেটা হচ্ছে তার মধ্যে সে ছিল বানর, তার মধ্যে কিছু মানুষের আমরা অস্তিত্ব পাচ্ছি। কিন্তু একটা পরিপূর্ণ মানুষ বা মানুষের মতো একটা কিছু বোন বা মানুষের খুলির যে সন্ধান পাওয়া গেছে সেটা হচ্ছে নর্মদা উপত্যকার হাতনোড়া জেলার, যেটা বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থিত, সেটা হচ্ছে হোমো ইরেক্টাসের। এবং সেটা ডিসকভারি হয়েছে 1982-তে, ওকে। কিন্তু বর্তমানে ঐতিহাসিকরা এটাকে আরেক স্টেপ এগিয়ে নিয়ে বলছে যে এটা হোমো স্যাপিয়েন্সের মতো, আর কি, ঠিক আছে। এটাকে বলছে হোমো স্যাপিয়েন্সের মতো, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে ভারতবর্ষের প্রথম যে মানুষের যে স্কাল পাওয়া যায় সেটা হচ্ছে নর্মদা উপত্যকার হাতনোড়াতে, সেটা ডিসকভার করা হয়েছে 1982 সালে। সেটা হচ্ছে হোমো ইরেক্টাস জাতীয় একটা মানুষের পার্ট, কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা সেটাকে বলছে সেটা হোমো ইরেক্টাস ছিল না, সেটা ছিল হচ্ছে একটা হোমো স্যাপিয়েন্স। সুতরাং আমরা দুটোকেই মনে রাখবো, ওকে। আমরা যদি অপশনে হোমো ইরেক্টাস না দেয় তখন আমরা হোমো স্যাপিয়েন্স করব, যদি হোমো স্যাপিয়েন্স না দেয় তখন আমরা হোমো ইরেক্টাস করব। আমরা দুটোই মনে রাখবো। প্রথম অপশন আমাদের ক্ষেত্রে হোমো ইরেক্টাস, যদি হোমো ইরেক্টাস না থাকে তখন আমরা হোমো স্যাপিয়েন্স করব। বোঝা গেল? তাহলে সমগ্র পৃথিবীতে মানুষকে আমরা হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স এই চারটি ভাগে ভাগ করতে পারি। কিন্তু পৃথিবীর সর্বত্র এই চার প্রকার মানুষের অস্তিত্ব একসাথে পাওয়া যায়নি, ঠিক আছে। যদি বলি ভারতের কথা, তাহলে সেখানে যে প্রথম যে মানুষের বৈশিষ্ট্য পাওয়া যায় সেটা হচ্ছে হোমো ইরেক্টাসের। কোথায় পাওয়া গেছিল? নর্মদা উপত্যকায় হাতনোড়া জায়গায়, যেটা বর্তমানে কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত, এবং সেটা ডিসকভার কবে করা হচ্ছে? 1982 সালে, ঠিক আছে। কিন্তু বর্তমান ঐতিহাসিকরা সেটাকে কি বলছে? এটা হোমো ইরেক্টাস নয়, এটা কি? হোমো স্যাপিয়েন্স। তাহলে ভারতের যে মানুষের বৈশিষ্ট্য প্রথম পাওয়া যায় এটা হচ্ছে হোমো হ্যাবিলিস নয়, হোমো ইরেক্টাস, অর্থাৎ সেকেন্ড যে প্রজাতি, সেই মানুষটা ভারতবর্ষে প্রথম পাওয়া গেছিল, ঠিক আছে। আর বর্তমানে আমরা কি? হোমো স্যাপিয়েন্স। বর্তমানে যে মডার্ন ম্যান, এটাকে আমরা কি বলি? হোমো স্যাপিয়েন্স, ওকে। বুঝলাম? আচ্ছা, তোর কনফিউশন ক্লিয়ার হয়েছে? অপরটা আরেকবার বলবো। আচ্ছা, ভারতবর্ষে দুটি জায়গায় আমরা হিউম্যানের কিছু বৈশিষ্ট্য সম্পর্কিত স্কাল বা হিউম্যান অর্গানের আমরা অস্তিত্ব পাই, ঠিক আছে। একটা হচ্ছে শিবালিক পর্বতের কাছাকাছি, আর একটা হচ্ছে নর্মদা উপত্যকার কাছাকাছি। শিবালিক পর্বত তো অনেকটা বিস্তৃত, তার মধ্যে পাঞ্জাব অর্থাৎ ভারত এবং পাকিস্তান, ভারতেও পাঞ্জাব আছে আর পাকিস্তানের মধ্যে পাঞ্জাব আছে, ওই এলাকাতে আমরা দুটি স্কাল বা হিউম্যান এভিডেন্স পাচ্ছি। একটা হচ্ছে রামাপিথেকাস, একটা হচ্ছে শিবাপিথেকাস, ঠিক আছে। কিন্তু ঐতিহাসিকরা পর্যবেক্ষণ করে দেখছে যে এটা অ্যাকচুয়ালি মানুষ নয়, বানরের এক প্রকার বানর বা এপস, যার মধ্যে কিছু মানুষের বৈশিষ্ট্য ছিল। সুতরাং এটাকে আমরা মানুষ বলতে পারি। মানুষ ভারতে মানুষ বা হোমো ইরেক্টাস আসার আগের পর্যায়কে আমরা বলতে পারি, ওকে। আচ্ছা, তার মধ্যে রামাপিথেকাস হচ্ছে ফিমেল, তোর যদি এটাকে না মনে রাখতে চাস কোনো ব্যাপার না, কিন্তু এইটাকে আমরা মনে রাখতে হবে, যেহেতু ভারতবর্ষে আমরা যে মানুষের অস্তিত্ব যেহেতু সেটা হোমো ইরেক্টাস দিয়ে শুরু হয়েছিল, সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট, এবং জায়গার সঙ্গে ছাল, ওকে। বোঝা গেল? কোনো সমস্যা নেই। রামাপিথেকাস কি?
হ্যাঁ রামাপি থেকে আসছে শিবালিক পর্বতে হ্যাঁ মানে ওটা অত্যাধিক বড় জায়গা, তো মানে পাঞ্জাব এর মধ্যে ওই ভারতের মানে দুটো জায়গায় অস্তিত্ব পাওয়া হয়েছে। হ্যাঁ তার থেকে ওই শিবালিক পর্বতে দুটো জাতির অস্তিত্ব পাওয়া দুটো গেছে। জাতি না দুটো বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য তার মধ্যে সেগুলো কি কি? রামাপি থেকে আছে আর একটা ওই শিবাপি থেকে আসছে। সেগুলো কি? ওগুলো কি মানুষ না বানর না ঘোড়া? মানে রামাপি থেকে একটা ফিমেল হ্যাঁ আর ওই শিবাপি থেকে একটা বানর। দুটোই বানর, তার মধ্যে রামাপি থেকে হচ্ছে ফিমেল। মানুষ তো দুটো মানুষই হয়, মেলও হয় ফিমেলও হয়, দুজনকেই তো আমরা মানুষ বলছি, তার লিঙ্গটা আলাদা। ঠিক আছে, প্রথম যে অস্তিত্ব পাওয়া যায় যেটা রামাপি থেকে আছে এবং শিবাপি থেকে আছে, এদের বই কি বলে জাতি ছিল হচ্ছে বানরের মতো, কিন্তু লিঙ্গ আমি যদি বলি তাহলে রামাপি থেকে আছে হচ্ছে ফিমেল বা মহিলা, আর শিবাপি থেকে হচ্ছে অবশ্যই পুরুষ হবে। ওকে, আর যদি বলা হয় মানুষ বা হোমো ইরেক্টাসের সন্ধান কোথায় পাওয়া গেছে ভারতবর্ষে? নর্মদা এমপিতে জায়গার নাম হাত নোড়া, এই যে হাত এবং নোড়া, ঠিক আছে, হাত নোড়া, ঠিক আছে। কত সালে ডিসকভার করা হয়? 1982 বর্তমানে সেই হোমো ইরেক্টাসকে ঐতিহাসিকরা কি বলছে? হোমো সেপিয়েন্স। বোঝা গেল? বুঝতে পেরেছিস? তাহলে এতটা সবার বুঝতে পেরেছিস যে হিউম্যান এভলিউশন কিভাবে হলো এবং ভারতবর্ষে আমরা কোন হিউম্যানের কোন প্রজাতির অস্তিত্ব পাই। বোঝা গেছে? কোনো কনফিউশন? কত শুনি কি লিখিস তোরা? এটা কি পড়ে আছে? ওই যে এখানে কি লিখেছে তাই? তাহলে ভারতের ইতিহাসে কতগুলো ভাগে ভাগ করতে পারি? তিনটি ভাগে, অ্যানশিয়েন্ট, মিডিয়েভেল এবং মডার্ন। তাহলে আমরা অ্যানশিয়েন্ট শুরু করি, ঠিক আছে? অ্যানশিয়েন্ট শুরু করি, তোরা বলবি আমি লিখবো, আমি কিছু ভুলে গেছি। কিন্তু স্যার ওই যে সময়টা ঠিক আছে, সাল দরকার নেই। সময় প্রথম থেকে বলতে পারবো 6 লাখ থেকে 712 সিই। তুই বলবি তাহলে আমরা শুরু করছি অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। আচ্ছা, অ্যানশিয়েন্ট ইন্ডিয়াকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি? 3 ভাগ। কি কি? প্রাচীন যুগ, কি প্রাচীন যুগ? প্রাচীন যুগ তাই অলরেডি বলে দিয়েছি। ঐতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ, ব্রোঞ্জ যুগ আর একটা হচ্ছে ঐতিহাসিক যুগ। তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ, যুগকে ইংলিশে কি বলে? এরা। তারপরে হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ আর ব্রোঞ্জ যুগ। প্রাগৈতিহাসিক যুগ বা এটাকে আমরা ব্রোঞ্জ যুগও বলে থাকি। ওকে, এবং সবার শেষে কি হচ্ছে? ঐতিহাসিক যুগ। যেখানে বুঝতে পারবি না বলবি, হ্যাঁ? ঐতিহাসিক। ওকে, এটা তো লেখা আছে অলরেডি, আবার কেন লিখছিস? প্রাগৈতিহাসিক যুগকে আমরা কতগুলি ভাগে ভাগ করতে পারি? দুটি ভাগে। প্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ। প্রাগৈতিহাসিক যুগকে দুটি ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ? হিন্দু সভ্যতা বৈদিক সভ্যতা? না, প্রাগৈতিহাসিক যুগের কথা বলছিলাম আমি, তো প্রাগৈতিহাসিক যুগের কথা বলছি না। প্রস্তর যুগ আর তাম্রপ্রস্তর যুগ। প্রস্তর যুগ এবং তাম্রপ্রস্তর যুগ। ওকে, তাহলে এনশিয়েন্ট ইন্ডিয়াকে আমরা তিনটি ভাগে ভাগ করি, প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক, ঐতিহাসিক। আর প্রাগৈতিহাসিক দুটি ভাগে ভাগ করি, প্রস্তর আর তাম্রপ্রস্তর। তাহলে এই যুগের নাম প্রস্তর এবং তাম্রপ্রস্তর কেন বলতে পারবি তোরা? এখানে ওই পাথরের অস্ত্র মানুষ ছিল। বল না কি আছে? অস্ত্র মানুষ ছিল। পাথরে বসে ছুটলো তো অস্ত্র তৈরি করে ওরা যে পাথরের ব্যবহার শিখেছিল কিছু বানানো, পাথরের মানে পাথর দিয়ে কিছু বানানো তৈরি করা এরকম কিছু ছিল না, তো ওই জন্য পশুশিকার মানে
তারপরে তামার তখন বললেন এটা পাথরের যুগ। এই প্রস্তর যুগ কেন আর তাম্র প্রস্তর যুগ কেন? প্রথমে পাথরের ব্যাপার, তারপরে তামার ব্যাপার। তামার, হ্যাঁ। তামা এবং তার আসলে সাথে কি পাথরের ভেতরে বসে আগুনও জ্বালাতে শিখেছি? আগুন আগুনে কি? না জানি না, এরকম একটা কিছু পড়েছিলাম। হ্যাঁ আরে বল না, ভুল বলছিস ঠিক বলছিস কোনো ব্যাপার না। বলতে হবে, নিজেকে ওপেন করতে হবে। ওকে ভয় পেলে চলবে না। এই বল বল এই যুগটার নাম, তোর এই যে নামটা দেখে তোর কি মনে হচ্ছে যে এই যুগটার নাম প্রস্তর যুগ আর এই যুগটার নাম তাম্র প্রস্তর যুগ? কেন কেন মনে হচ্ছে তোর? এরকম নাম দেওয়ার কারণটা কি? আমরা তো আগে সবটা পড়লাম, তাহলে এই নামটা দেওয়ার কারণটা কি তোর কি মনে হয়? কি মনে হয়? বেসিক, জটিল করে ভাবি না, সহজ করে ভাব। বেশ সহজ, একদম সহজ। বল মানে এখানটায় এখানটায় যে Simple ব্যাপার। পাথরের মানে কাজগুলো হতো ওখানটায় গিয়ে আর একটু সেটা ভালো হচ্ছে, মানে আগে যেটা হতো। কারণ প্রস্তর যুগের মানুষরা পাথরের ব্যবহার করত। প্রস্তর যুগের, প্রস্তর মানে কি? পাথর। কারণ এই যুগের মানুষরা কি ব্যবহার করত? পাথরের ব্যবহার করত। সেই জন্য এই যুগকে বলা যায় প্রস্তর যুগ। সিম্পল ব্যাপার। আর এই যুগের মানুষ কি? এই যুগের মানুষ পাথরের ব্যবহার করত, আবার তামাও ব্যবহার করত। সেই জন্য এই যুগকে আমরা কি বলছি? তাম্র প্রস্তর যুগ। সিম্পল ব্যাপার। প্রস্তর যুগে মানুষ পাথর ব্যবহার করছে, আর তাম্র প্রস্তর যুগে মানুষ তামা এবং পাথর দুটোই ব্যবহার করছে। এই জন্য এর নাম প্রস্তর, ওর নাম তাম্র প্রস্তর। বোঝা গেল? আচ্ছা, এবং পরবর্তীকালে প্রস্তর যুগকে আমরা কতগুলো ভাগে ভাগ করি? তিনটি ভাগে। পরবর্তীকালে প্রস্তর যুগকে আমরা আরো তিনটি ভাগে ভাগ করি। কি কি? প্রাচীন প্রস্তর, মধ্য আর প্রাচীন প্রস্তর, মধ্য প্রস্তর, কি হচ্ছে? প্রাচীন প্রস্তর, প্রস্তর, মধ্য প্রস্তর এবং নব্য প্রস্তর। প্রাচীন প্রস্তরকে ইংলিশে কি বলে? প্যালিওলিথিক এজ, নব্য প্রস্তর, মধ্য প্রস্তরকে মেসিওলিথিক, মেসোলিথিক, আর নব্য প্রস্তরকে নিওলিথিক। তাহলে প্রস্তর যুগকে আমরা তিনটি ভাগে ভাগ করছি: প্রাচীন প্রস্তর, মধ্য প্রস্তর, নব্য প্রস্তর। অর্থাৎ প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ এবং নিওলিথিক এজ। তাহলে এবার আরেকটা মনে একটা কোশ্চেন আসছে যে ঠিক আছে, প্রাগৈতিহাসিক যুগকে দুটি ভাগে ভাগ করলাম। একটা যুগের মানুষ পাথরের ব্যবহার করতো, তাই সেই যুগের নাম প্রস্তর যুগ। আর একটা যুগের মানুষরা তামা এবং পাথর দুটোই ব্যবহার করতো, তার নাম তার নাম তাম্র প্রস্তর যুগ। তাহলে প্রস্তর যুগকে আমরা আবার এখানে তিনটি ভাগে ভাগ করব। দরকার কি? সবাই এখানে পাথর ব্যবহার করছে, তা দরকার কি আরো তিনটি ভাগে ভাগ করা? তাই না? কোশ্চেনটা কি মনে আসছে? এটা হচ্ছে তোমার নবপ্রস্তর যুগ, মানে এখানে যে পাথরটা ঘষে আরো সুচালো করা হয়েছে। প্রথমে ভোতা ছিল, প্রথমে বল 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 বল। হচ্ছে মানে মানে প্রথমে সে মানে এরকম এরকম বলে ভোতা মতো ছিল, আস্তে আস্তে সেগুলো সুচালো করা হচ্ছে। মানে সেই হিসেবে, মানে অর্থাৎ আমরা বলতে পারি যে হাতিয়ারের ধরন হিসেবে এই তিনটে যুগকে ভাগ করা হয়েছে। ওকে ঠিক বলছে? হ্যাঁ, প্রথমে ভোঁতা পাথর দিয়ে এ করতো, তারপরে পাথরটাকে সুচালো করলো, মানে পশু মারার জন্য। আচ্ছা দেখ, এখানে আমরা দুটো কারণ দেখতে পাই। ওকে, দুখানা কারণ দেখতে পাই। একটা হচ্ছে একটা কারণ হচ্ছে ভারতে মানে এই যুগে ব্যবহৃত হাতিয়ারের প্রকৃতি, মানে হাতিয়ারের ধরন কি ছিল। এই যুগে ব্যবহৃত হাতিয়ারের প্রকৃতি, ঠিক আছে। আর একটা কারণ হচ্ছে এই যে হাতিয়ার, সেটাকে কিভাবে বানানো হতো, বা আমরা টেকনোলজি বলতে পারি। টেকনোলজি, ঠিক আছে, দুটো কারণ আছে প্রস্তর যুগকে তিনটি ভাগে ভাগ করার। এই কতগুলো কারণ? প্রস্তর যুগকে তিনটি ভাগে ভাগ করার কতগুলো কারণ? প্রস্তর যুগ হ্যাঁ, তিনটি কারণ: তিনটি কারণ। প্রাচীন, মধ্য
আর কারণ কি তিনটি যুগে ভাগ করার কারণ কি? ওই তো বললাম তো স্যার, ওই আগে একটু বললো কি বললো? যে মানে একটা অস্ত্র আস্তে আস্তে যে পাল্টাচ্ছে, মানে ওই ব্যবহৃত হাতিয়ার এগুলো কি? আস্তে যে চেঞ্জ হচ্ছে, আর আর একটা মানে কিভাবে বানাচ্ছে সেগুলো। কিভাবে বানানো হচ্ছে, তাহলে দুটো কারণ, অর্থাৎ যে পাথরের যে হাতিয়ারগুলো ব্যবহৃত হচ্ছে তাদের ধরন কি ছিল, তাদের প্রকৃতি কি ছিল, এবং সেই হাতিয়ারগুলোকে কিভাবে আমরা বানাচ্ছি, এই দুটো কারণের জন্য আমরা প্রস্তর যুগকে তিনটি ভাগে ভাগ করি: প্রাচীন প্রস্তর, মধ্য প্রস্তর এবং নব্য প্রস্তর। তাহলে বোঝা গেল যে অ্যানশিয়ান্ট হিস্ট্রিকে আমরা কতগুলি ভাগে ভাগ করি? কতগুলি ভাগে ভাগ করি? কতগুলি ভাগে ভাগ করি? কোনটাকে? প্রাচীন ভারতকে তিনটি ভাগে। কি কি? যে প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক আর ঐতিহাসিক। আর প্রাগৈতিহাসিক কতগুলি ভাগে ভাগ করি? প্রাগৈতিহাসিক হচ্ছে দুটো, কি কি? প্রস্তর, তাম্রপ্রস্তর যুগ। প্রস্তর এবং তাম্রপ্রস্তর। প্রস্তর যুগ বা তাম্রপ্রস্তর যুগকে নাম কেন কেন দিয়েছি? প্রস্তর যুগে পাথর ব্যবহার করা হতো, আর তাম্রপ্রস্তর যুগে, পাথর সাথে তামা। আর প্রস্তর যুগে কতগুলি ভাগে ভাগ করা যাচ্ছে? তিনটি। কি কি? মধ্য, প্রথমে মধ্য? না না, প্রাচীন, হ্যাঁ, মধ্য আর হ্যাঁ। নব্য। তিনটি ভাগে কেন ভাগ করি? ওই যে এই অস্ত্রের যে ব্যবহারিক হাতিয়ারের প্রকৃতি প্রকৃতি হিসেবে এবং আর এটার হাতিয়ার তার তৈরি তৈরি পদ্ধতি। হচ্ছে সেগুলো। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে আমরা প্রস্তর যুগকে তিনটি ভাগে ভাগ করছি। তার হাতিয়ারের প্রকৃতি, আগে মোটা ছিল, তারপর সরু হলো, সূচালো হলো, ঠিক আছে, অর্থাৎ তার প্রকৃতি, এবং সেটা কিভাবে তৈরি হচ্ছিল, টেকনোলজিটা কি, সেই হিসেবে আমরা প্রস্তর যুগকে তিনটি ভাগে ভাগ করছি। বোঝা গেল? তাহলে আমরা প্রাচীন প্রস্তর থেকে আজ শুরু করবো, প্যালিওলিথিক এজ থেকে আমরা আজকে শুরু করবো। প্রাচীন যুগে তো আবার তিনটে ভাগ, প্রাচীন প্রস্তর যুগ। হ্যাঁ, প্রাচীন প্রস্তর যুগের আবার তিনটি। কিসের তোরা তো ঘুম পাচ্ছে কেন? এত চ্যাট করিস না, আসলে বলবো, এত চ্যাট করিস না। ওদের নেটওয়ার্ক নেই, হাসি দিলেন। হ্যাঁ, ওদের নেটওয়ার্ক নেই। ফোনে নেট নেই, এটা বিশ্বাস করতে হবে আমাকে। আচ্ছা, তাহলে আমরা কি শুরু করবো? প্রাচীন প্রাচীন। প্রাচীন পুস্তক প্রাচীন, প্রস্তর ইংলিশে কি বলে? প্যালিওলিথিক এজ। প্যালিওলিথিক এজ। প্যালিওলিথিক এজ, তাই তো? ঠিক রেখেছি আমি। প্যালিওলিথিক এজকে আমরা কি বলি? প্রাচীন প্রস্তর যুগ। আচ্ছা, তাহলে প্রাচীন প্রস্তর যুগকে তো আমরা প্যালিওলিথিক না বলে আমরা ওল্ড বলতে পারতাম। প্যালিওলিথিক কেন বলছি? অর্থাৎ প্যালিওলিথিকের মানে কি? সকালে আমি জোরে মারতে মনে হচ্ছে। প্যালিওলিথিকের মানে কি? মানে কি? না পারি না, পারি না। পারি না, পারবো না। আচ্ছা, লিথিক মানে কি? দুটো ওয়ার্ড নিয়ে গঠিত, একটা যে প্যালিও আর একটা যে লিথিক। ঠিক আছে, লিথিক মানে কি? লিথিক মানে হচ্ছে পাথর বা স্টোন। লিথিক শব্দটা এসে লিথস শব্দ থেকে। লিথিক শব্দটা কোথা থেকে এসেছে? লিথস শব্দ থেকে। আর প্যালিও শব্দটা এসেছে প্যালিয়স, প্যালিয়স শব্দ থেকে। এটা হচ্ছে গ্রিক, দুটো হচ্ছে গ্রিক ওয়ার্ড। লিথিক মানে কি বললে? পাথর বলছি, স্টোন। দুটোই হচ্ছে গ্রিক ওয়ার্ড। ঠিক আছে, প্যালিও শব্দটা এসে দুটো গ্রিক ওয়ার্ড থেকে, প্যালিওলিথিক শব্দটা এসেছে দুটো গ্রিক ওয়ার্ড থেকে, প্যালিয়স এবং লিথস। প্যালিয়স এবং লিথস। ইন্ডস, মনে আছে? গ্রিক ওয়ার্ড থেকে কি এসেছে? ইন্ডিয়া, ইন্ডিয়া, হিন্দু বিকাম ইন্ডস, মনে আছে তো? এরকম প্যালিও বিকাম প্যালিয়স, লিথিক বিকাম লিথস। দুটো গ্রিক ওয়ার্ড থেকে প্যালিওলিথিক শব্দটা এসেছে। প্যালিয়স মানে হচ্ছে ওল্ড, আর লিথস মানে হচ্ছে স্টোন। ওকে, তাহলে আমরা দুটোকে একসাথে কি বলতে পারি? ওল্ড স্টোন এজ। ওল্ড স্টোন এজ, ওল্ড স্টোন এজ।
ঠিক আছে, বা প্রাচীন প্রস্তর যুগ, ঠিক আছে। প্যালিওলিথিক শব্দটা দুটো গ্রিক ওয়ার্ড প্যালিগস এবং লিথস থেকে এসেছে। প্যালিগস কথার অর্থ হচ্ছে ওল্ড এবং লিথস কথার অর্থ হচ্ছে স্টোন, অর্থাৎ ওল্ড স্টোন এজ। যদি বলা হয় ওল্ড স্টোন এজের কালসীমা কি, কত থেকে শুরু হচ্ছে, কত থেকে শুরু হচ্ছে, আগে কিন্তু বললাম 6 লাখ থেকে কত থেকে শুরু হচ্ছে, 6 লাখ, 6 লাখ থেকে শুরু হচ্ছে। 6 লাখ কি বিসি না বিসি? 6 লাখ বিসি থেকে শুরু হচ্ছে এবং চলছে কতদিন পর্যন্ত, প্রায় কতদিন পর্যন্ত? প্যালিওলিথিক এজ 712 712, সেই প্রাচীন যুগ। হাজার মানে 10,000 কতদিন চলছে? 10,000 BC 10,000 বিসি। দেখ একটা কথা বলে দিই, প্রাচীন যুগের এই যে কালসীমা, এটার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। বিভিন্ন বইতে বিভিন্ন কালসীমা দেওয়া আছে, আমরা একটা অ্যাভারেজ নিয়ে চলবো, ঠিক আছে। কারণ এর কোনো নির্দিষ্ট লিখিত কোনো এভিডেন্স আমরা পাই না, সেই জন্য এই অ্যাকুরেট ভাবে বলা মুশকিল যে এটা কত পুরনো। ওকে, আমরা একটা অ্যাভারেজ নিয়ে চলছি। তাহলে প্যালিওলিথিক এজ অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, যার কালসীমা 6 লাখ থেকে শুরু করে 10,000 খ্রিস্টপূর্বাব্দ বা বিসিই। ওকে, এই প্যালিওলিথিক এজকে দুটি কারণ, একটা হচ্ছে হাতিয়ারের প্রকৃতি, হাতিয়ারের প্রকৃতি এবং সেকেন্ড হচ্ছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন, ঠিক আছে। এই প্যালিওলিথিক এজকে দুটি কারণ, একটা হচ্ছে হাতিয়ারের প্রকৃতি আর একটা জলবায়ু পরিবর্তন। এই দুটো কারণের জন্য প্যালিওলিথিক এজকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। এই দুটো কারণের জন্য আমরা প্যালিওলিথিক এজকে তিনটি ভাগে ভাগ করতে পারি। বুঝে গেল? একটা হচ্ছে কি, নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, তারপর মধ্য প্রাচীন প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, আর শেষে উচ্চ প্রাচীন প্রস্তর যুগ, ঠিক আছে। তাহলে আগে আমরা দেখলাম যে স্টোন এজকে হাতিয়ারের প্রকৃতি এবং হাতিয়ার তৈরি করার ধরন বা টেকনোলজির ওপর আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাচীন প্রস্তর, মধ্য প্রস্তর এবং নব্য প্রস্তর। পরবর্তীকালে প্যালিওলিথিক এজে হাতিয়ারের প্রকৃতি এবং জলবায়ু পরিবর্তন, হাতিয়ারের প্রকৃতি এবং জলবায়ু পরিবর্তন, এই দুটো কারণের জন্য আমরা এটাকে আরো তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, একটা হচ্ছে মধ্য প্রাচীন প্রস্তর যুগ, আর একটা হচ্ছে উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। বোঝা গেল? কি হবে না, বুঝতে হবে। এবার টাইমলাইনটা বল একটু। নিম্ন প্রাচীন প্রস্তর যুগ কবে থেকে শুরু হচ্ছে? নিম্ন প্রাচীন প্রস্তর যুগ কবে থেকে শুরু হচ্ছে? প্যালিওলিথিক এজ কবে থেকে শুরু হচ্ছে? 6 লাখ BC। তাহলে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ কবে থেকে শুরু হচ্ছে? থেকে 1.5 লাখ, 1.5 লাখ বিসি। মধ্যপ্রাচীন প্রস্তর যুগ 1.5 লাখ থেকে 1.5 কত হবে? 35,000। আর উচ্চ প্রাচীন প্রস্তর যুগ 35 থেকে 10,000। বিসি না সি? বিসি। ওকে,
তাহলে প্যালিওলিথিক এজকে আমরা হাতিয়ারের প্রকৃতি এবং জলবায়ু পরিবর্তন এই দুটো কারণের জন্য আমরা প্যালিওলিথিক এজকে তিনটি ভাগে ভাগ করতে পারি: নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রাচীন এবং উচ্চ প্রাচীন। একটা হচ্ছে 6 লাখ থেকে 1.5 লাখ, 1.5 লাখ থেকে 35,000, 35,000 থেকে 10,000। আচ্ছা, আমরা আগের দিন পড়েছিলাম যে পৃথিবীর যে ক্রাস্ট সেটাকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। তার যে ফোর্থ স্টেজ সেটাকে আমরা কি বলেছি? কোয়াটারনারি। কোয়াটারনারি বা দুটি ভাগে বিভক্ত, একটা যে প্লিস্টোসিন, একটা হচ্ছে হলোসিন। প্লিস্টোসিনকে আমরা বলছি আইস এজ, যার টেনিওর কত থেকে 2 মিলিয়ন ইয়ার থেকে শুরু করে 12,000 বিসি পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এই যে প্যালিওলিথিক এজ এটা কার অংশ ছিল? এই যে প্যালিওলিথিক এজ এটা কার অংশ ছিল? প্লিস্টোসিন যুগের অংশ ছিল। আমরা কি বলতে পারি? বলতে পারি তো? অবশ্যই। তাহলে প্যালিওলিথিক এজের যে তিনটে পার্ট, সেই তিনটে পার্টটা কার অংশ? প্লিস্টোসিন না হলোসিন? আর হলোসিন বর্তমানে কোন টেনিওরটাকে বোঝায়? বর্তমান, অর্থাৎ আমরা বর্তমানে পৃথিবীতে রয়েছি এটা হচ্ছে হলোসিন পিরিয়ডের অংশ। আর প্যালিওলিথিক যে টাইমটাকে বোঝাচ্ছে সেটা কোন পিরিয়ডের অংশ? প্লিস্টোসিন পিরিয়ডের অংশ। অর্থাৎ প্যালিওলিথিক এজের সময় কি ছিল? পৃথিবীর উপরিভাগ বরফাবৃত ছিল, তাই না? প্লাস্টোসিন প্যালিওলিথিক এজের সময় পৃথিবীর উপরিভাগ কি ছিল? বরফাবৃত ছিল। আর এখন পৃথিবীর উপরিভাগ কেমন আছে? বরফ আছে কিছু জায়গায়, কিছু জায়গায় রেইনি সিজন আছে, কিছু জায়গায় গরম পড়ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাইমেট কন্ডিশন, তাই তো? বোঝা গেল? তাহলে এবার আস্তে আমরা নিম্ন প্রাচীন প্রস্তর যুগ থেকে শুরু করছি। তাহলে আমরা এখন ধর খাওয়ার জন্য কি করছি? আমরা এখন খাচ্ছি, কি খাচ্ছি? আমরা ভাত খাই, ডাল খাই, মাংস খাই। সেটাকে রান্না করি কোথায়? রান্নাঘরে। কি মানে কিভাবে রান্না করি? কার মধ্যে? কড়াইয়ের মধ্যে। খাই কিসে? থালায়। জল খাই কিসে? গ্লাসে। জল মানে জলের জীবন, জল ছাড়া মানুষের জীবন থাকতে পারে না, তাই না? আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। তাহলে জল তো আমাদেরকে খেতেই হবে। আর জল খেতে গেলে কি দরকার? যেহেতু তরল পদার্থ জল, এটা কিছু গ্লাস দরকার, তাই না? জল খেতে গেলে বা অনেক সময় আমরা যখন স্টেশনে জল আমরা গ্লাস না থাকে তখন আমরা হাত দিয়ে এরকম করেও খাই। মানে কিছু একটা দরকার আর কি খাওয়ার জন্য। রান্না করার জন্য পাত্রের দরকার, তাই না? আর কি আমরা ইউজ করি বর্তমান টাইমে? আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য কিভাবে যাই? ট্রেনে করে যাচ্ছি, তাই না? ট্রেনে, বাসে, বাইকে। আমরা কি জামা কাপড় পরছি, ঠিক আছে? শীতকালে খুব ঠান্ডা লাগছে, সোয়েটার পরতে হবে। গরমকালে গরম লাগে, তখন কি করতে হবে? একটু ছাপাতা জামা পরতে হবে, তাই না? এরকম ভাবে জিনিসপত্র পরছি। হ্যাঁ, ঠিক আছে। তা অনেকে আবার একটু শখ থাকে বাড়িতে কুকুর পুষবো, ঠিক আছে, বাইরে বিড়াল পুষবো, শখ থাকে তো। তাহলে কোনদিন তোদের মনে এসছে এই যে বর্তমান টাইমে আমরা খাচ্ছি, রান্না করছি, রান্না করার জন্য কি প্রয়োজন? আগুনের প্রয়োজন। আগুনের প্রয়োজন। এই যে রান্না করছি, আগুনের মাধ্যমে রান্না করছি হাড়ির মধ্যে বা কড়াইয়ের মধ্যে, খাচ্ছি থালাতে, ঠিক আছে? আমরা পোশাক পরিচ্ছদ করছি। তাহলে মনে প্রশ্ন এসছে যে এই যে আমরা এখন জিনিসগুলো করছি তার সূত্রপাত কিভাবে হলো? মনে প্রশ্ন এসছে যে আমরা যে বর্তমানে জিনিসগুলো করছি এর সূত্রপাত কোথা থেকে হলো বা কিভাবে হলো? মনে প্রশ্ন এসছে কি? হ্যাঁ, সিম্পল। হাড়ি করা কোথা থেকে? আমরা কি খাই? ভাত খাই, ডাল খাই। সেইগুলো তো আমরা তো ঘরে উৎপন্ন করি না, কেউ তো উৎপন্ন করে আমাদেরকে দেয়, সেগুলো আমরা বাজার থেকে কিনে এনে খাচ্ছি, তাই তো? তাহলে এগুলো কিভাবে শুরু হলো? এই যে কৃষিকাজ, একজন মানুষ, কিছু কৃষিজীবী মানুষ আমাদের জন্য বিভিন্ন ফসল উৎপন্ন করছে, সেগুলো আমরা কিনে এনে বাড়িতে রান্না করছি তো, তাই না? তাহলে এইগুলো সূত্রপাত কিভাবে হলো তোদের কি মনে হয়? মানুষরা যখন কৃষিকাজ শিখলো তখন থেকে কৃষিকাজ শুরু হয়েছে। হ্যাঁ, মহিলা দ্বারা কৃষিকাজ শুরু হয়েছে। এই কথাটা তোকে কে বললো?
প্রথম কৃষিকাজ শুরু হয়েছিল ওই নইয়ের পাড়ে, মানে তখন নদী টদির পাড়ে তখন থেকেই কৃষিকাজ। ওরা কিছু একটা দানা শস্য টাইপের পেয়েছিল, সেটা ছড়িয়ে দিয়ে গাছ হয়েছে। প্রথমেই কি মানুষ কৃষিকাজ করছে? না, প্রথমে কাঁচা মাংস খেত। কারণ কাঁচা মাংস খেত, প্রথমে কাঁচা মাংস খেত, ভাবছি নাস্তা থেকে তুলে নাম্বারটা লিখে দেবো। আর কিছু তারপর তারপরে সেদ্ধ করে আগুনে খেয়েছে, পুড়িয়ে পুড়িয়ে। তারপরে পুড়িয়ে খেয়েছে, তারপর তারপর তারপরে রোস্ট কৃষিকাজ করে করতে লাগে। তারপর তারপরে কৃষিকাজ করে খেয়েছে। আর আর রোস্ট রোস্ট না, তাহলে তখন সেই সময় মানুষ কি পরিধান করতো? গাছের ছাল। গাছের ছাল, ওষুধ ছাড়া। গাছের ছাল, ওষুধ চামড়া। মানে এইভাবে ক্রমবিবর্তনের মাধ্যমে এই যে এখন এই জ্যাকেট পরে আছে, শীতকাল যেমন মনে লাগছে, ও যদি প্যালিওলিথিকে জন্মগ্রহণ করতো তখন তাহলে কি করতো? ঠিক আছে, ও যদি প্যালিওলিথিকে জন্মগ্রহণ করতো তাহলে কি করতো? ছাল করতো। গাছের ছাল পড়তো, তাই না? গাছের ছাল পড়তো। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে ধর আমরা মাঠে ফসল রোপণ করছি, ফসলটাকে তো কাটতেও হবে, কাটবো কি দিয়ে? অস্ত্র দিয়ে, কিসের অস্ত্র? ওই যে কাটতে দিয়ে পাথর, কাছ থেকে কি দিয়ে তৈরি? মেটাল লোহা, দিয়ে, লোহা। লোহা দিয়ে তৈরি, আবিষ্কার হয়েছে। লোহা দিয়ে তৈরি, মানে এখন বর্তমান টাইমে আমি বলছি। তখন আমরা যে ফসল ফলাচ্ছি সেটা তো কাটতেও হবে, ফসল ফলাতে গেলে তো চাষযোগ্য জমি তৈরিও করতে হবে। আমরা যখন এখন নাঙল দিয়ে চাষযোগ্য জমি তৈরি করছি বা ট্র্যাক্টর দিয়ে চাষযোগ্য জমি তৈরি করছি, তখন তো মানুষ কিভাবে করতো? লাঠির মাথায় একটা পাথর বেঁধে টানতো। হ্যাঁ, পশুদের দিয়ে হাল চাষ করতো। না না তখন শিখি। হাল চাষ করতে আসলো তখন কাঠের কাঠপাট দিয়ে বা পাথর দিয়ে ইউজ করতো। আমরা অত জন্মাইনি তখন। না এগুলো ভাবতে হবে, মনে প্রশ্ন আসতে হবে, মানে এই প্রশ্ন থেকেই তো আমরা অ্যান্সারটা পাবো, তাই না? তাহলে মানুষ এই যে বর্তমান যুগে আমরা ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, আটার তৈরি রুটি খাচ্ছি, এইসবে যে এত যে বিবর্তনের মধ্যে দিয়ে আমরা এসেছি, এর সূত্রপাত কোন যুগ থেকে হয়? নিম্ন প্রাচীন প্রস্তর যুগ থেকে। এই যে আমাদের বিবর্তনের মাধ্যমে এত দূর আমরা এসেছি, এই সূত্রপাত নিম্ন প্রাচীন প্রস্তর যুগে হচ্ছে। নিম্ন প্রাচীন প্রস্তর যুগ কার পার্ট? প্যালিওলিথিক এজের পার্ট। মানে প্রস্তর যুগ কার পার্ট? প্যালিওলিথিক এজের পার্ট। ওকে, তাহলে আমরা দেখেছি যে প্যালিওলিথিক এজের কে আমরা হাতিয়ারের প্রকৃতি এবং জলবায়ু পরিবর্তন, এই দুটো কারণের জন্য এটাকে আমরা তিনটি ভাগে ভাগ করি। জল নে আনবো। তাহলে এই যুগে হাতিয়ারগুলো কি দিয়ে তৈরি হতো? পাথর, এই যুগে হাতিয়ারগুলো কিভাবে কি দিয়ে তৈরি হতো? পাথর, পাথর দিয়ে না তামা বা পাথর দিয়ে? তামা পাথর। পাথর দিয়ে তৈরি হতো। পাথর দিয়ে তৈরি। তামা পাথর সেটাকে কোনো তাম্র প্রস্তর যুগ, এটাকে তো বলছি প্রস্তর যুগ। ওকে, ধর এত বড় একটা পাথর, ঠিক আছে, এত বড় একটা পাথর, এই বড় পাথরটাকে বলছি আমরা কোর। এই বড় পাথরটাকে আমরা কি বলছি? কোর। এই বড় পাথর থেকে যদি আমরা একটা ছোট অংশ আলাদা করে দিই, এই বড় পাথর থেকে যদি আমরা একটা ছোট অংশ আলাদা করে দিই, এই ছোট অংশটাকে বলছি ফ্লেক। এই ছোট অংশটাকে আমরা কি বলছি? ফ্লেক। একটা বড় পাথর, সেই বড় পাথরটাকে আমরা বলছি কোর। কি হয়েছে? কিছু একটা বড় পাথরকে বলছি কোর, আর সেই বড় পাথরটাকে যদি আমরা ছোট্ট একটা টুকরোতে ভেঙে দিই, সেটাকে বলছি ফ্লেক বা চটা। চটা চটা তো ওই বাঁশের এগুলো তো মানে ফ্লেক বা চটা। চটা মানে কি? পাতলা জিনিস চটা। চটা তো বাঁশের এই পাথরের এগুলো চটা বলে নাকি? পাতলা জিনিসটাই চটা বলছে, ওটা বাঁশের চটা, এটা পাথরের চটা। আচ্ছা, তোমার কি এই দিন ফ্লেক ফ্লেক করে যাচ্ছে। তুই তো বললি ফ্লেক মানে অন্য কিছু ফ্লেক না, এই তুই যেটাকে ভাবছিস, মানে যখনই ফ্লেকটা কথা আসছে না তখন মাথায় অন্য চিন্তা চলে যাচ্ছে। সেটাই বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা সেটা তো বললি ওকে। তাহলে আমরা দেখেছি প্রাচীন প্যালিওলিথিক এজকে আমরা তিনটি ভাগে ভাগ করি, হাতিয়ারের প্রকৃতি এবং জলবায়ু পরিবর্তনের হিসেবে। তাহলে তারা কিভাবে হাতিয়ার তৈরি করতো? পাথরের হাতিয়ার তৈরি করতো। কি কি হাতিয়ার ছিল? হাতিয়ার কি কি ছিল?
হাতিয়ার কি কি ছিল? পাথর, পাথর দিয়ে তো হাতিয়ার পাথর দিয়ে তো হাতিয়ার তৈরি করছি, কি কি হাতিয়ার ছিল? বসি ছিল বর্ষি না, বর্ষা। বর্ষা, হ্যান্ড এক্স ছিল, মানে হাত কুঠার। হ্যান্ড এক্স মানে হচ্ছে হাত কুঠার। হ্যান্ড এক্সটা অনেকটা এরকম দেখতে হয়, ঠিক আছে? হ্যান্ড এক্স মানে হাত কুঠার। আর একটা লাঠি দিতেন দেখতে বোঝা যাচ্ছে না এটা। লাঠি পড়ে আছে আর একটা লাঠি আমরা আসেনি। না, লাঠি আর না, গাছ ঠিক আছে? হ্যান্ড এক্স। চপার্স, হ্যান্ড এক্স, চপার্স। হ্যান্ড এক্সে কি করতো? ধর এখানে একটা পশু চলে যাচ্ছে, ধর ও একটা পশু, এই একটা স্বাস্থ্যবান হচ্ছে একটা পশু, ঠিক আছে? ওকে আমি হ্যান্ড এক্স, হট হোয়াইটেড হ্যান্ড এক্স, আমি ওকে হ্যান্ড এক্স করে মারলাম মাথার মধ্যে জোরে। তাহলে হ্যান্ড এক্সের তলা দিকটা তো সুচল, তাহলে আমি যদি ওকে মারি ও সঙ্গে সঙ্গে মারা যাবে, ঠিক আছে? হ্যান্ড এক্স দিয়ে কি তারা পশু শিকার করে। মরবে না। ওকে, চপার। চপার মানে কি? আমরা যখন মাংসটাকে কাটছি সেটাকে তো এত বড় মাংস খেতে পারবো না, চপারটা একটু টুকরো 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 করতে হবে, চপার। ওকে, আর একটা হচ্ছে ক্লিভার। এগুলো কোনো বাংলা নাম নেই, ঠিক আছে? যদি বাংলা নাম থাকতো আমি লিখে দিই। ক্লিভার, ক্লিভার্স, ঠিক আছে? হ্যান্ড এক্স, হাত কুঠার, চপার, ক্লিভার্স, ঠিক আছে? এবং এই সমস্ত যে হাতিয়ার তারা তৈরি করছে এগুলো তারা কোর স্টোন দিয়ে করত। এই চোখে জল দিয়ে যা। এই সামনে বসে বারবার হাত হাই তুলবি না। এই যে হ্যান্ড এক্স, চপার এবং ক্লিভার্স যারা তৈরি করছে তারা কোর স্টোন। কোর স্টোন কোনটাকে বলছি আমরা? বড় পাথরটাকে আমরা কোর স্টোন বলছি, ঠিক আছে? কোর স্টোন দিয়ে তারা প্যালিওলিথিক অর্থাৎ দীর্ঘ প্রাচীন প্রস্তর যুগের মানুষরা কোর স্টোন দিয়ে তারা হ্যান্ড এক্স, চপার এবং ক্লিভার তৈরি করত, ঠিক আছে? এটা ক্লিভার কি? সবার জন্য বুঝতে মানে কাটছে ক্লিভার্স এটাকে বোঝাই কি করে আমি? এটাও এক প্রকার অস্ত্র যার মাধ্যমে তারা পশু শিকার করছে, চামড়াটাকে ছাড়াচ্ছে, ঠিক আছে? এটা যদি একটা ইমেজ আমরা শো করতে পারতাম তাহলে মনে হয় বুঝতে পারতো তারা দেখে। হ্যাঁ হ্যাঁ, গুগল বাবা কিছু না বলি। হ্যাঁ আমি ঘুমাই না। আচ্ছা, এটা হচ্ছে তোর হ্যান্ড এক্স, ওকে? উপরের দিকটা মোটা আর নিচের দিকটা চলছিল, ঠিক আছে? আর এটা দেখতে পাই একটা বড় পাথর দিয়ে তৈরি। বড় পাথর মানে আমরা কোনটাকে বোঝাচ্ছি? কোরটাকে বোঝাচ্ছি, ওকে? এই যে এটা হচ্ছে হ্যান্ড এক্স, এটা তো জানি। এটা হচ্ছে হ্যান্ড এক্স। এটা কি বড় পাথর দিয়ে তৈরি না ছোট পাথর দিয়ে তৈরি? বড় বড় পাথর। তাহলে এটা কি টুল? কোর। কোর টুল। ওকে, এবার হচ্ছে চপার। মানুষও কাটে, সবই খায়। মানুষও খুব মাংস খায়। দেখ এটাতে কি চপার? চপারের ইয়েগুলো দেখেছিস? ধারগুলো কতটা তীক্ষ্ণ, ধারগুলো অনেকটা শার্প না চপারে? ধারগুলো সব আমি যদি মাংসটা আনি তাহলে সেটাকে আমরা টুকরো 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 করতে হবে চপারের মাধ্যমে, ওকে? তাহলে এটা কি দিয়ে তৈরি? এটা কি ছোট পাথর তৈরি না বড় পাথর তৈরি? তাহলে এটা কি কোর টুল না ফ্লেক্স টুল? কোর টুল, ওকে? তাহলে এইটা হচ্ছে চপার, ওকে? এটার মধ্যে তো মাংস কাটে। হিরে তো বলছি চপার মানে দেখ সাইডগুলোকে ধারালো, তাহলে এগুলো মাংস কাটতে সুবিধা হবে। তাহলে এটা কি কোন টুল দিয়ে তৈরি? কোন পাথর দিয়ে তৈরি? বড় পাথর দিয়ে তৈরি। তাহলে এটা কি কোর না ফ্লেম হবে? কোর হবে, ওকে? এবারে পেপারস মেশানো। ওটা দিয়ে চামড়া ছাড়া এই তো ঠিক ধরেছিস। গাল তো পশু দেখ এইটা হচ্ছে ক্লেভার্স, মানে এটা পাতলা। তাহলে পাতলা মানে কি? আমি যে পশুটাকে মারছি এটা চামড়াটা না, চামড়াটা ফেলতে হবে আমাকে। তাহলে পাতলা জিনিস দিয়ে তো আমরা চামড়াটাকে ছাড়াবো, তাই না? তাহলে এটা কি ছোট টুল না বড় টুল? বড় বড় পাথর দিয়ে তৈরি। তাহলে এটা কি কোর না ফ্লেক? কোর, ঠিক আছে? এটা হচ্ছে ক্লেভার, ঠিক আছে? ক্লেটা দেখ একদম পাতলা,
ঠিক আছে, পাতলা জিনিস সাথে আমরা কি করবো, পশুর ছাল ছাড়াবো। আমরা ধর একটা কোনো আমরা যদি কোনো ছাগল বা কোনো কিছু রেখে আমরা যে মাংসটা খাই, তার তো চামড়াটাকে ছাড়াতে হবে, সেখানে তারা পাতলা ছুরি ইউজ করে, তাই না, চামড়াটাকে ইয়ে করার জন্য। এটাতে অনেকটা পাতলা একদম, আর দেখ সাইডগুলো অত্যন্ত ধারালো, ঠিক আছে। এটাতে তারা কিছু হতো, যে পশুটাকে তারা হত্যা করছে এবং মারছে, তার চামড়াটাকে ছাড়ানোর জন্য তারা এটা ইউজ করছে। এটা কি বড় না ছোট? বড়। এটা কোড না ফ্লেম? কোড টুল, বোঝা গেল? তাহলে তারা নিম্ন প্রাচীন প্রস্তর যুগের মানুষরা কোড টুল অর্থাৎ বড় পাথর ব্যবহার করে তারা হ্যান্ড এক্স, চপার এবং ক্লেভার্স, অর্থাৎ যেটা দিয়ে পশু শিকার করছে অর্থাৎ পশুকে মারছে, যেটা দিয়ে মাংসটাকে টুকরো টুকরো করছে এবং যেটা দিয়ে ছাল ছাড়াচ্ছে, এইগুলো তারা নিম্ন প্রাচীন প্রস্তর যুগের মানুষরা এই সমস্ত জিনিস ব্যবহার করত। ওকে, এই যে হাতিয়ার, এগুলো ছিল অমসৃণ, এগুলো ছিল অমসৃণ এবং কি বড় না ছোট হবে? বড়। আর যখনই বড় হবে সেটা কি ভোতা হবে না তীক্ষ্ণ হবে? ভোতা। ঠিক আছে, তাহলে হাতিয়ার তৈরি হচ্ছে কোড টুল দিয়ে অর্থাৎ বড় পাথর দিয়ে। বড় পাথর এগুলো মসৃণ নয়, সেগুলো পলিশ নয়, তার মানে এটা কি অমসৃণ। এগুলো কি বড়, অনেকটাই বড়, তার মানে বড়। আর বড় হলে কি হবে? ভোতা হবে। তাহলে নিম্ন প্রাচীন প্রস্তর যুগের মানুষরা কোড টুল দিয়ে তারা হ্যান্ডেক্স তৈরি করছে, তারা চপার তৈরি করছে, তারা ক্লেভার তৈরি করছে, এবং এইগুলো সাধারণত অমসৃণ, বড় এবং ভোতা। ঠিক আছে, এবার বলে হাতিয়ার, তারা কি কি হাতিয়ার তৈরি করতো? এবার যদি বলা হয় হাতিয়ারের ব্যবহার, এবার যদি বলা হয় তারা এই হাতিয়ার দিয়ে কি এই হাতিয়ারগুলো ইউজ করতো কেন? এবার যদি বলা হয় এই হাতিয়ারগুলো তারা কেন ইউজ করতো, তাহলে শিকার করতে, এছাড়া পশুর চামড়া ছাড়ানোর জন্য, পশুর চামড়া ছাড়ানোর জন্য, ঠিক আছে, আর মাংসটা কাটার জন্য, ঠিক আছে, তারা এই হাতিয়ারগুলো এভাবে ব্যবহার করে। বুঝা গেল? তাহলে নিম্ন প্যালিওলিথিক যুগের মানুষরা কোড টুল দিয়ে হাতকুটা, চপার এবং ক্লেভার তৈরি করছে, এবং তারা সেগুলো ব্যবহার করছে শিকার, পশুর চামড়া ছাড়ানো, মাংস কাটার জন্য, এবং এগুলো সাধারণত অমসৃণ বা পলিশ নয়, আনপলিশড, বড় এবং ভোতা। ওকে, আচ্ছা, তারা থাকতো কোথায়, কি মনে হয়? তাদের বাসস্থান? তাদের বাসস্থান আমরা এখন যেমন ঘর, ইটের তৈরি ঘরে বসবাস করি, তারা থাকতো কোথায়? দেখ, তাদের দুটো ক্রাইটেরিয়া আছে, তাদের জীবন ধারণের জন্য দুটো ক্রাইটেরিয়া, তাই তো? কি কি বল? এক, কি কি তাদের জীবন ধারণের জন্য দুটো ক্রাইটেরিয়া আছে। খাদ্য হচ্ছে মেইন জিনিস, কি জল, নদীর পাশে, আর সেকেন্ড তাদের মেইন দুটো ক্রাইটেরিয়া, খাদ্য মানে জল এবং পশু, ঠিক আছে। পশুটাকে মারতে তো হবে, কি দিয়ে মারবে? কি অস্ত্র? ওই হ্যান্ডেক্স চপার গুলো তৈরি হয় কি দিয়ে? তাহলে পাথর লাগবে, তাই তো? তাহলে নিম্ন প্যালিওলিথিক এজ বা লোয়ার প্যালিওলিথিক এজের যে মানুষরা ছিল, তাদের মেইন দুটো ক্রাইটেরিয়া, একটা হচ্ছে জল, একটা হচ্ছে খাদ্য, খাদ্যর মধ্যে পড়ে যাচ্ছে জল এবং পশু। জীবন ধারণের জন্য দুটো ক্রাইটেরিয়া, একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে পাথর। কিভাবে? তারা জল তো লাগবেই, সঙ্গে লাগবে কি পশু, মাংস তো খেতে হবে না, তাহলে সে মরে যাবে না।
এবং এই পশুকে মারার জন্য কি দরকার? পাথরের তৈরি অস্ত্র দরকার। এই যে অস্ত্রগুলো যারা তারা তৈরি করছে, তারা সেটা কি তৈরি করছে? পাথর দিয়ে তৈরি করছে। অর্থাৎ তাদের পাথর দরকার এবং খাদ্য, জল ও পশু দরকার। এবং এই দুটো জিনিস কোথায় পাওয়া যাবে? এই দুটো জিনিস কোথায় পাওয়া যাবে? জঙ্গলে পশু আর জল আর পাথর ওই নদী। পাহাড়ি নদী উপত্যকায়, নদী উপত্যকায় পাহাড় দিয়ে তো অনেক ছোট ছোট নদী বেরোয়, ঠিক আছে, সেটাকে বলছি আমরা পাহাড়ি নদী উপত্যকা, ঠিক আছে। এবং এই পাহাড়ের মধ্যে অনেক ভূভাগ আছে, ঠিক আছে। তারা থাকতো কোথায়? পাহাড়ি নদী উপত্যকায় যে সমস্ত ভূভাগ ছিল সেই সমস্ত জায়গায় নিম্ন প্রাচীন প্রস্তর যুগের মানুষরা বসবাস করছে। বোঝা যাচ্ছে কেন বসবাস করছে পাহাড়ি চূড়াতে? জল আর পাথর, জল, খাবার, খাদ্য এবং পাথরের জন্য। এবার খাদ্যটাকে নিতে গেলে তাকে পশু দরকার, পশু মারতে গেলে তাকে পাথরের তৈরি অস্ত্র দরকার। সেই জন্য তারা থাকতো কোথায়? পাহাড়ি নদী উপত্যকার গুহারের ভিতরে। এবং এরা কি স্থায়ী ছিল না যাযাবর জাতীয় ছিল? যাযাবর। তারা কোনো সময় এখানে, কোনো সময় অন্য জায়গায়, মানে যেখানে যেরকম পশুর সন্ধান পাওয়া যেত তারা সেখানে চলে যেত। অর্থাৎ তারা ছিল যাযাবর জাতি, অর্থাৎ তাদের কোনো স্থায়ী বাসস্থান ছিল না। ওকে, আচ্ছা, যদি বলা হয় নিম্ন প্রাচীন প্রস্তর যুগ ভারতে কবে থেকে শুরু হয়? নিম্ন প্রাচীন প্রস্তর যুগ ভারতে কবে থেকে শুরু হয়? 6 লাখ থেকে 3 লাখ। 6 লাখ থেকে। নিম্ন প্রাচীন প্রস্তর যুগ শুরু হয় 6 লাখ থেকে শুরু করে 6 লাখ বছর আগে। ভারতে 6 লাখ বছর আগে নিম্ন প্রাচীন যুগ শুরু হয়, কিন্তু আফ্রিকাতে এটা 20 লক্ষ বছর আগে শুরু হয়েছিল। আফ্রিকাতে এটা শুরু হয়েছিল 20 লক্ষ বছর আগে, কিন্তু ভারতে শুরু হয় 6 লাখ বছর আগে। নিম্ন প্রাচীন প্রস্তর যুগের যে মানুষরা থাকতো, নিম্ন প্রাচীন প্রস্তর যুগে যে মানুষরা থাকতো, সেই মানুষের প্রকৃতি কেমন ছিল? নিম্ন প্রাচীন প্রস্তর যুগে যে মানুষরা থাকতো সেই মানুষের প্রকৃতি কেমন ছিল? অর্থাৎ তারা হোমো হ্যাবিলিস ছিল, হোমো ইরেক্টাস ছিল, হোমো স্যাপিয়েন্স ছিল না হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স ছিল? হ্যাবিলিস কেন বলতে? ভারতের মানুষের সূত্রপাতই হয় হোমো ইরেক্টাস দিয়ে, ঠিক আছে। তাহলে এই সময় এখানে কি হবে? হোমো ইরেক্টাস হবে। হোমো ইরেক্টাস, বা আমরা কোনো কোনো সময় হোমো স্যাপিয়েন্সও বলে দিতে পারি, ঠিক আছে। যেহেতু সেটাকে ঐতিহাসিকরা সেটাকে হোমো ইরেক্টাস না বলে হোমো স্যাপিয়েন্স বলছে, কিন্তু আমরা হোমো ইরেক্টাসকে ধরে চলছি। ওকে, তাহলে আমরা দেখছি যে নিম্ন প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা বড় পাথর ইউজ করে তারা হাত কুঠার, চপার এবং ক্লেভার ব্যবহার ইউজ করত। সেগুলো ছিল অমসৃণ, বড় এবং ভোঁতা। সেই হাতিয়ারগুলোকে ব্যবহার করে তারা পশু শিকার করত, পশুর চামড়া ছাড়াতো এবং সেগুলো দিয়ে মাংস কাটতো, ঠিক আছে। এই যে হাতিয়ার তৈরি করা, শিকার, পশুর চামড়া ছাড়ানো এবং মাংস কাটার জন্য এদের পাথর দরকার এবং জল ও খাদ্য দরকার, পশুর খাদ্য। তার জন্য তারা থাকতে হচ্ছে পাহাড়ি নদী উপত্যকার গুহার ভেতরে তারা বাসস্থান স্থাপন করেছে। ভারতবর্ষে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ শুরু হয় আজ থেকে 6 লক্ষ বছর আগে, কিন্তু আফ্রিকাতে শুরু হয় 20 লক্ষ বছর আগে। এই সময় মানুষের প্রকৃতি ছিল হোমো ইরেক্টাস জাতীয়। এই সময় মানুষের প্রকৃতি কি ছিল? হোমো ইরেক্টাস জাতীয়। ওকে, यस। তাহলে এটা হলো নিম্ন প্রাচীন প্রস্তর যুগ। এরপর কি আছে? মধ্য প্রাচীন প্রস্তর যুগ। পয়েন্ট সেম থাকবে। ওকে, কি ওই হাতিয়ারের ব্যবহার একটু সেম থাকবে। এবার চলে আসি মধ্য প্রাচীন প্রস্তর যুগ। মধ্য প্রাচীন প্রস্তর যুগ কবে থেকে শুরু হয়? মধ্য প্রাচীন প্রস্তর যুগ কবে থেকে শুরু হয়েছে? 1.5 লাখ থেকে 35,000 BCE। মধ্য প্রাচীন প্রস্তর যুগে মানুষ হাতিয়ার তৈরি করতে কি দিয়ে? পাথর দিয়ে। কিন্তু
এই সময় মানুষ ফ্লেক জাতীয় পাথরের ব্যবহার শুরু করে। নিম্ন প্রাচীন প্রস্তর যুগে মানুষ কোর পাত্রের ব্যবহার শুরু করেছিল। মধ্য প্রাচীন প্রস্তর যুগে এসে মানুষ ফ্লেক জাতীয় পাথরের ব্যবহার শুরু করে এবং এই ফ্লেক ইউজ করে তারা কি তৈরি করছে? ব্লেডস। চটা তো পাতলা চটা, পাতলা চটাতে কি হবে? ব্লেডস হবে, তাই তো। আর বোর্ডার, ঠিক আছে। তারপর যে পয়েন্টস, ঠিক আছে। তাহলে হাতিয়ার তারা ব্লেডস, বোর্ডার, পয়েন্টস, তারা কোন পাথর ইউজ করে করছে? তারা ফ্লেক স্টোন ইউজ করে করছে। তারা কোন পাথর ইউজ করে করছে? তারা ফ্লেক স্টোন ইউজ করে করছে। তাহলে এবার তোরাই বল, এরা ফ্লেক স্টোন ইউজ করে করছে, তাহলে এটা কি ছোট হবে না বড় হবে? ছোট হবে। এটা ভোতা হবে না তীক্ষ্ণ হবে? তীক্ষ্ণ হবে। কিন্তু এটা এখনো পর্যন্ত পলিশড হয়নি, এটা অমসৃণ ছিল, ঠিক আছে। নিম্ন প্রাচীন প্রস্তর যুগে মানুষরা যখন কোট টুল ইউজ করতো সেটাও অমসৃণ ছিল। মধ্য প্রাচীন প্রস্তর যুগে মানুষরা যেটা ফ্লেক টুল ইউজ করতো সেটাও অমসৃণই ছিল, এখনো মসৃণ হয়নি। ওকে, তাহলে হাতিয়ার তৈরি করতো, কি কি হাতিয়ার তৈরি করছে? ব্লেডস, বোর্ডার, পয়েন্টস। এই বোর্ডার, BORER, বোর্ডার, পয়েন্টস মানে এরকম সূচালো পয়েন্টস। এবং এই সমস্ত হাতিয়ার তৈরি হতো কোন পাথর দিয়ে? ফ্লেক স্টোন দিয়ে, ফ্লেক স্টোন দিয়ে। এবং সেগুলো কেমন ছিল? অমসৃণ, ছোট এবং তীক্ষ্ণ। ওকে, এবং তাদের ব্যবহার কি হতো? সেম, পশু শিকার করা, পশু শিকার করা, তারপর চামড়া ছাড়ানো, মাংস কাটা। ওকে, চামড়া ছাড়ানো, মাংস কাটা, সেম। তাদের বাসস্থান কোথায় হবে? তাদের এখনো কিন্তু দুটোই প্রয়োজন। তাদের মেন দুটো প্রয়োজনই কিন্তু এখন, একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে অস্ত্র বা হাতিয়ার, হ্যাঁ বলতে পারিস, ঠিক আছে। খাদ্য কি কি? জল এবং পশু। এবং এই পশুটাকে হত্যা করতে গেলে আমার হাতিয়ার দরকার। হাতিয়ার তৈরি হয় কি দিয়ে? পাথর দিয়ে, ঠিক আছে। তাহলে আমাকে জীবন ধারণ করতে গেলে আমাকে খেতে হবে, খাওয়াটা হচ্ছে পশু এবং জল। ওকে, এই পশুটাকে হত্যা করার জন্য আমরা কি দরকার? পাথরের তৈরি হাতিয়ার দরকার। এবং পাথর আমরা কোথা থেকে পাবো? পাহাড় থেকে পাবো। জল কোথা থেকে পাবো? নদীর থেকে পাবো। তাহলে তারা থাকতো কোথায়? পাহাড়ি নদীর উপত্যকার গুহাতে, পাহাড়ি নদীর উপত্যকার গুহাতে। কোথায় গেল? মধ্যপ্রাচীন প্রস্তর যুগ কবে থেকে শুরু হয়? 1.5 লাখ থেকে শুরু হচ্ছে। 1.5 লাখ থেকে শুরু হচ্ছে ভারতে। এই সময় মানুষের প্রকৃতি কি ছিল? হোমো স্যাপিয়েন্স। এই সময় মানুষের প্রকৃতি কি হয়? হোমো স্যাপিয়েন্স। এই সময় মানুষের প্রকৃতি কি হচ্ছে? হোমো স্যাপিয়েন্স। এবং শেষ পার্ট, প্যালিওলিথিক এজের শেষ যে পার্টটা, এটা কি হচ্ছে? নিম্ন প্রাচীন প্রস্তর যুগ বা লোয়ার প্যালিওলিথিক এজ। ওকে, সরি, উচ্চ প্রাচীন প্রস্তর যুগ বা আপার প্যালিওলিথিক এজ। ওকে, তাহলে দাদা বলছি, এখানে যে হোমো সেপিয়েন্স যে মানুষ প্রকৃতি, আগে যেটা ছিল না হোমো ইরেক্টাস, ওটা তো হোমো সেপিয়েন্সই ছিল না, অনেকে বলছে অ্যাকচুয়ালি হোমো ইরেক্টাস, কিন্তু অনেক বিজ্ঞানী বলছে এটা হোমো ইরেক্টাস না, সেটা হোমো স্যাপিয়েন্স। ঠিক আছে, এই জন্য ওটাকে আমরা হোমো ইরেক্টাস ধরেই চলবো। আচ্ছা, প্রথমে আমরা দেখলাম নিম্ন প্রাচীন প্রস্তর যুগে মানুষ কোট টুল ইউজ করছে
মধ্য প্রাচীন প্রস্তর যুগে মানুষ ফ্লেক টুল ইউজ করছে এবং নিম্ন প্রাচীন প্রস্তর যুগে মানুষ ফ্লেক টুল ইউজ করে, কিন্তু সেগুলো আরো উন্নত হচ্ছে। মধ্য প্রাচীন প্রস্তর থেকে উচ্চ প্রাচীন প্রস্তরের পাথরের অস্ত্রগুলো সেগুলো আরো উন্নত হচ্ছে। এগুলো সেমই ব্লেড, বোরার পয়েন্টস কি দিয়ে তৈরি? ফ্লেক স্টোন দিয়ে তৈরি। এগুলো অমসৃণ, এগুলো ছোট, এগুলো তীক্ষ্ণ, কিন্তু মধ্য প্রাচীন প্রস্তর থেকে আরো উন্নত। এগুলো মধ্য প্রাচীন প্রস্তর থেকে আরো উন্নত। হাতিয়ারের ব্যবহার কি? শিকার করা, চামড়া ছাড়ানো, মাংস কাটা, সেম। তারা বাসস্থান কোথায়? তাদের এখন দুটো প্রয়োজনীয়, একটা হচ্ছে খাদ্য, একটা হচ্ছে হাতিয়ার। খাদ্যের মধ্যে জল এবং পশুকে হত্যা করার জন্য পাথরের তৈরি হাতিয়ার দরকার। সুতরাং তারা কোথায় থাকবে? পাহাড়ি নদী উপত্যকার গুহাতে থাকবে। এবং ভারতবর্ষে উচ্চ প্রাচীন প্রস্তর যুগ কবে শুরু হয়? 35,000 খ্রিস্টপূর্বাব্দে বা বিসিইতে। এবং এই সময় মানুষের প্রকৃতি কি হচ্ছে? হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। এই সময় মানুষের প্রকৃতি কি হচ্ছে? হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, অর্থাৎ তিনটে যুগে স্যার তিন রকম হচ্ছে মানুষ। চেঞ্জেস আসছে। সুতরাং আমরা যে মডার্ন হিউম্যান তো হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। তাহলে এই হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সের ভারতের আবির্ভাব কবে হয়েছিল? কোন যুগে? উচ্চ প্রাচীন প্রস্তর যুগে, আপার প্যালিওলিথিক এজে। ওকে, এতটা বোঝা গেছে? কোথায় একটু বাড়িয়ে না না, এটা হয়ে গেছে কি? আমি লিখতে না। হ্যাঁ, হয়ে গেছে। বুঝবো কি? এরপরে এতে আর কিছু লিখবে না? অমসৃণ কিংবা মসৃণ? হ্যাঁ, অমসৃণ, ছোট, তীক্ষ্ণ। এটা একই হ্যাঁ, style। মানে ওই একটা জিনিস তুই যদি বুঝতে পারিস, তুই পরের গুলো বুঝতে পারবি। মানে আমরা একটা ছক করছি, আরো বুঝতে সুবিধা হবে। মানে মধ্য বুঝতে তো সবগুলোই পেরেছি, লাস্টে একটা লিখবো কি লিখবো না তাই ভাবছি। হ্যাঁ, লিখতে হবে তো, বা সেম অ্যাজ করে দিতে পারিস। আমি তো এটাও তো সেই করিস না, তো ডাক টেনে একটু ভুল করে ফেলেছি। কি হয়েছে, মাথা ধরেছে? মাথা খুব যন্ত্রণা হচ্ছে। চলো বাড়ি চলো তোমার কিন্তু আমাদের বাড়ি যাবো, ঠিক আছে? একটু চোখে জলে দিয়ে করতে পারিস। আরো যন্ত্রণা করবো ঠান্ডা পারিনি। এটা বুঝলাম। বড় হলে মন্দির যাবে। তিনটে বাজে। ভাই করিস না। ব্রেক মেরে দিলে কিন্তু হয়ে যায়, কিন্তু আর মরে না ওটা। হোক তাই কি আছে, পড়ার জন্য সব কিছু সমস্যা নেই। চল, তিনটেই শুরু হয়ে যাবে। এবার আমরা একটা টেবিল তৈরি করি, ঠিক আছে, যাতে বুঝতে একটা সুবিধা হয়। আপনি টেবিলটা করেন, সবগুলো করেন। আর লেখাও তো আছে আপনার পেনে কালি নাই, আপনার পেনে কালি নাই। ওকে, তাহলে প্রথম প্যালিওলিথিক এজের প্রথম যুগের নাম কি? নিম্ন লোয়ার প্যালিওলিথিক এজ। আমরা একটু লিখব মিডিল, হ্যাঁ, শর্ট। আর হচ্ছে কি? আপার আপার। ঠিক আছে, লোয়ার হাতিয়ার। হাতিয়ার কি ছিল লোয়ারে? হাতের কি ছিল? চপার আর ক্লেভার। হ্যান্ড অ্যাক্স, চপার ফ্লেভারস। এগুলো কি টুল দিয়ে তৈরি হতো? কোন পাথর দিয়ে তৈরি হতো? কোড স্টোন। এগুলো কেমন ছিল? অমসৃণ, বড় আর বোতা। ওকে, কি হয়েছে?
কিছু একটা হচ্ছে অমসৃণ বড় ভোতা। মিডিলে অমসৃণ ছোট ভোতা। পাথরগুলো মানে কি কি হাতিয়ার ছিল? ব্লেড, ব্লেড, ব্লেডস, বোরার পয়েন্টস ব্লেডস, বোরার আর পয়েন্টস। পয়েন্টসটা কি স্যার? দেখাচ্ছি পয়েন্টস। এগুলো এগুলো কি টুল? কোড টুল না ফ্লেক টুল? এগুলো কে বলছে কোড? কেন কোড কেন? কোড তো একমাত্র লোয়ারে হয়েছিল, মিডলে তো হয়নি। এগুলো কি টুল? ফ্লেক। ফ্লেক স্টোন। এগুলো কিরকম ছিল? অমসৃণ, ছোট আর তীক্ষ্ণ। ঠিক আছে, আপারেও তাই। ব্লেডস, বোরার, পয়েন্টস, এগুলো কি কোন স্টোন দিয়ে? ফ্লেক স্টোন। আর এগুলো ছিল অমসৃণ। ভোতা কেন? তীক্ষ্ণ ছোট ছোট এবং তীক্ষ্ণ। এটা কি স্যার? এগুলোই তো পয়েন্ট। পয়েন্ট। হ্যাঁ, এগুলো পয়েন্ট। বের করে ফেলেছি। ঠিক আছে, ভালো তো। তাহলে লোয়ার এজে হাতিয়ার হচ্ছে কোড স্টোন দিয়ে, ফ্লেক মিডলে ফ্লেক স্টোন দিয়ে, আপারে ফ্লেক স্টোন দিয়ে। হাতিয়ার অমসৃণ বড় ভোতা, অমসৃণ ছোট তীক্ষ্ণ, অমসৃণ ছোট তীক্ষ্ণ। ওকে, সেকেন্ড পয়েন্ট, এর ব্যবহার। পশু শিকার, ছাল চালানো, মাংস কাটা। পশু শিকার, ছাল মানে পশুর ছাল ছাড়ানো, চামড়া ছাড়ানো, পশুর চামড়া ছাড়ানো এবং মাংস কাটা। ঠিক আছে, এখানে মোটামুটি সেমই হবে। এবার যদি বলি বাসস্থান, সেম। আপনারাই সেম। না, বাসস্থানের পরে খাদ্যের উৎস বলি। খাদ্যের উৎস এটা বলিনি আর। খাদ্যের উৎস না, নদী আর জঙ্গল। খাদ্য আমি খাচ্ছি, জল পশু আর পশু। হ্যাঁ জল পশু জল পশু। তাহলে পশুটাকে আমরা কি করি? পাখি মারতে হবে, মানে হান্ট করছি। ঠিক আছে, শিকার করছি। শিকারের পশু। এবার তাহলে এই সময় খাদ্যের উৎস কি? দুটো প্রকার, একটা হচ্ছে শিকার আর একটা হচ্ছে সংগ্রহ। শিকার মানে হচ্ছে হান্টিং আর সংগ্রহ মানে হচ্ছে গ্যাদারিং। ঠিক আছে, মানে মজুত করা। শিকার তারা পশু শিকার করতো, আর সংগ্রহ কি করতো? হ্যাঁ, সংগ্রহ তারা না, সংগ্রহ তারা করতো হচ্ছে ফল, মধু, ফুল খাবে। ফুল আর খাওয়া বীজ, খা। ফুলকপি খান না? খায় পাতা, শিকড়। ঠিক আছে, খায় শিকড়। তখন তারা খেত। ওকে, তাহলে খাদ্যের উৎস যদি আমি বলি, তাহলে খাদ্যের উৎস শিকার এবং সংগ্রহ, অর্থাৎ হান্টিং এন্ড গ্যাদারিং। তখন তারা খাদ্য উৎপাদক ছিল না, তারা খাদ্য তৈরি করতে পারছে না। তারা শিকার এবং সংগ্রহ করছে। কি শিকার করছে? পশু শিকার করছে। সংগ্রহ কি করছে? ফল, মধু, বীজ, পাতা, শিকড় এগুলো সংগ্রহ করছে। লোয়ারেও তাই, মিডিলেও তাই এবং আপারেও তাই, সেম, কোনো চেঞ্জেস নেই। যদি বলে বাসস্থান, তো পাহাড়ি নদী যদি বলে বাসস্থান পাহাড়ি নদী উপত্যকার গুহার ভিতরে। মানে পাহাড়ি গুহাতে, আমি বলতে পারি, তাই তো? বলতে পারি তো, পাহাড়ি গুহাতে বলতে পারি আমরা। মিডলে কি কোনো চেঞ্জেস আসছে? কোনো চেঞ্জেস নেই। আপারে কি কোনো চেঞ্জেস আসছে? কোনো চেঞ্জেস নেই। আচ্ছা, মানুষের প্রকৃতি। হোমো ইরেক্টাস। হোমো চালাকি।
হোমো ইরেক্টাস। এরপর মানুষের প্রকৃতি কি হবে? Homo sapiens। হোমো, আর শেষে কি হবে? Homo sapiens। স্যাপিয়েন্স স্কয়ার। এটা তো লিখে দিলে ভালো হবে। কি লিখে দেবো? স্যাপিয়েন্স স্কয়ার। হোমো, তাহলে লোয়ার প্যালিওলিথিকে মানুষের প্রকৃতি ছিল হোমো ইরেক্টাস, এরপর হচ্ছে হোমো স্যাপিয়েন্স, তারপর হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। আচ্ছা, আর কিছু আছে? শুরু ভারতে শুরু। আমরা দরকার। আর কিছু তো নেই। আচ্ছা, আগুন কি তারা ব্যবহার করতে পারতো? আগুন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আগুনের কি তারা ব্যবহার করতে পারতো? থেকে শুরু করেছি সেই পাথরের ভেতরে বসে লোয়ার প্যালিওলিথিক এজে মানুষ আগুনটাকে দেখতে পেত, কিন্তু আগুনের ব্যবহার করতে পারতো না। প্রাকৃতিক আগুন কি আমরা দেখতে পাই? দাবানল, এছাড়া বিদ্যুৎ যে চমকাচ্ছে, ঠিক আছে, ওটা হচ্ছে প্রাকৃতিক আগুন। অর্থাৎ লোয়ার প্যালিওলিথিক এজে তারা প্রকৃতির সৃষ্ট আগুন দেখছে, মানে প্রকৃতিতে যে সৃষ্ট আগুন, দাবানল বলি বা বিদ্যুৎ চমকানো বলি, সেটাকে তারা দেখতে পাচ্ছে, কিন্তু তাকে কন্ট্রোল বা তাকে ইউজ করতে পারছে না। আমরা যখন মিডিল প্যালিওলিথিকে আসি, তখন তারা আগুনের ব্যবহার করতে শুরু করে, কিন্তু তাকে কন্ট্রোল করতে পারছে না, যা শুরু করে, মানে কিভাবে আগুন জ্বালাতে হয় সেটা শেখে, কিন্তু কখন জ্বালাতে হবে, কখন নেভাতে হবে, কিভাবে জ্বালাবো সেটা ব্যবহার করতে পারছে না, নিয়ন্ত্রণ করতে পারছে না অতটা। এবার যদি আমরা আপার প্যালিওলিথিকে আসি, সেখানে মানুষ সুনির্দিষ্টভাবে আগুনের ব্যবহার করছে এবং ব্যাপক পরিমাণে। কেন? খাওয়ার টেস্ট। মানুষ এই যে শিকার করছে, পশু শিকার করছে, সেখানে পোড়াতে হবে, তার জন্য আগুনের প্রয়োজন দরকার। এই যে প্যালিওলিথিক এজ আমরা দেখে এসেছি, প্রায় 6 লাখ থেকে শুরু করে 10,000 বিসি পর্যন্ত আছে। সেই সময় আমরা জানি কি, সেই সময় পৃথিবীতে প্লিস্টোসিন এজ বা আইস এজ চলছিল। এবার ঠান্ডা থেকে বাঁচতে গেলে কি দরকার? গরম দরকার। গরম কে দেয়? আগুন দেয়, ঠিক আছে। এই সমস্ত কাজের জন্য তারা আগুনের ব্যবহার শুরু করে আপার প্যালিওলিথিকে এসে, ব্যাপক এবং সুনির্দিষ্ট, মানে কখন আমার এখন আগুনের প্রয়োজন, আমি এখন জ্বালাবো। ওর ধর কিছু খেতে ইচ্ছে করলো, এরকম একটা জিনিস, ঠিক আছে। এবার এটাকে ধরাতে গেলে তো আগুনের প্রয়োজন হবে, তাই না? তাহলে এ মনে করলো আমি এখনই খাবো, এখনই ধরাবো, এটা হচ্ছে সুনির্দিষ্ট ব্যবহার। ওকে, আমরা ধর বাড়িতে গ্যাস জ্বালাচ্ছি, আমরা ধর রান্না করবো, ধর ওইটুকুনি জায়গার মধ্যে রান্না করবো, ঠিক আছে, তার জন্য আগুন লাগবে গ্যাস ধরাতে গেলে। তাহলে আমি গ্যাস ধরাবো এবং তার সেটা ছড়াবে না, এবং আমার ইচ্ছা মতো আমি সেটাকে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এটা সূত্রপাত হয় আপার প্যালিওলিথিক এজে। আচ্ছা, দাঁতের আকৃতি চেঞ্জ হয়ে তখন। হ্যাঁ, দাঁতের আকৃতি কবে চেঞ্জ হয়? দাঁতের আকৃতি বলে চেঞ্জ হয়? দাঁত হাতি ছিল। কেন ওরা কেন দাঁত কি কেমন দাঁত ছিল জানি না। কেন? চেঞ্জ হতো স্যার আগে সূর্যালোক। হ্যাঁ, ওষুধে দেখেছি। যখন মানুষ মাংস সাধারণত খেত, যখন ক্যাটাইন বা গজ দাঁত হয় না বলে, হ্যাঁ, মাংসটাকে ছেঁড়ার জন্য, ঠিক আছে, কষের দাঁত। গজ দাঁত, সামনে গজ দাঁত জানি না। ক্যানাইন দিয়ে দিল হয় না, গজ দাঁত, ভালো লাগে। তীক্ষ্ণ মতো, ওই যে হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, ওটা অত ইম্পর্টেন্ট না। তাহলে আমরা এটাকে ডিভাইড করতে পারছি, প্যালিওলিথিক এজ যেটা 6 লাখ থেকে শুরু করে 10,000 পর্যন্ত বিস্তৃত ছিল, এবং যেটাকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি, তার হাতিয়ারের প্রকৃতি এবং জলবায়ু পরিবর্তনের অনুযায়ী লোয়ার, মিডিল এবং আপার প্যালিওলিথিক এজে, ঠিক আছে। যেখানে প্রথমে মানুষ বড় পাথরের হাতিয়ার তৈরি করতো, তারপর ছোট পাথরের হাতিয়ার তৈরি করলো, এবং তারপর ছোট পাথরের হাতিয়ার তৈরি করে সেটাকে আরো উন্নত হলো। তারা হাতিয়ারগুলো তৈরি করছে পশু শিকার করার জন্য, পশুর চামড়া ছাড়ানোর জন্য এবং মাংস কাটার জন্য। সেম, তারা থাকতো, তাদের খাদ্যের উৎস কি? শিকার এবং সংগ্রহ। তারা পশু শিকার করত এবং বন থেকে ফল, মধু, বীজ, পাতা, শিকড় এগুলো সংগ্রহ করতো, যেটা পরবর্তীকালে তারা খেতে পারে, ঠিক আছে।
বাসস্থান পাহাড়ি গোয়াতেই ছিল, কারণ পাহাড়ি গোয়া না থাকলে তারা পশু শিকারও করতে পারবে না এবং হাতিয়ারের জন্য পাথরে পাবে না। ওকে, মানুষের প্রকৃতি প্রথমে হচ্ছে হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। ঠিক আছে, আগুনের ব্যবহার যদি বলি তাহলে আগুনের ব্যবহার মানুষ প্রথম দেখতে লোয়ার প্যালিওলিথিকে যে আগুন দেখতো, প্রকৃতির থেকে সৃষ্ট আগুন দেখতো, কিন্তু সেটাকে কন্ট্রোল করতে পারতো না। মিডিল প্যালিওলিথিক এজে এসে সেটাকে কিছুটা ব্যবহার করতে শেখে, কিন্তু সুনির্দিষ্টভাবে কন্ট্রোল করতে শেখে না। কিন্তু যখন আপার প্যালিওলিথিক এজ আসে তখন মানুষ আগুনের ব্যাপক ব্যবহার করছে এবং সুনির্দিষ্টভাবে ব্যবহার করছে, মানে যখন প্রয়োজন তখন সে আগুনের ব্যবহার করছে। বোঝা গেল? আর একটা, তাহলে আমরা প্রথমেই বলেছি যে প্যালিওলিথিক এজকে আমরা তিনটে ভাগে ভাগ করি দুটো কারণের জন্য। একটা হাতিয়ারের প্রকৃতি, যেটা আমরা দেখলাম প্রথমে, ভোঁতা, ছোট, তীক্ষ্ণ, আর একটা জলবায়ু পরিবর্তন, যেটা আমরা আলোচনা করি। তাহলে যদি দেখি এই সময় কি ছিল, এই সময় ছিল হচ্ছে আইস এজ। ঠিক আছে, এই সময় হচ্ছে আইস এজ। কিন্তু যখন আপার প্যালিওলিথিকে আসে তখন আইস এজ থেকে পৃথিবী ওয়ার্ম হচ্ছে, পৃথিবী গরমের দিকে এগোচ্ছে। অর্থাৎ আইস এজের হচ্ছে আপার প্যালিওলিথিক হচ্ছে শেষ পার্ট, আইস এজ বা হিম যুগের শেষ পার্ট হচ্ছে আপার প্যালিওলিথিক। এই সময় পৃথিবী ঠান্ডা থেকে গরমের দিকে অগ্রসর হচ্ছে। বুঝা গেল? তাহলে এই দুটো কারণ, অর্থাৎ একটা জলবায়ু পরিবর্তন, একটা হচ্ছে হাতিয়ারের ধরন, এই দুটোর উপর ভিত্তি করে ঐতিহাসিকরা প্যালিওলিথিক এজকে তিনটি ভাগে ভাগ করেছে। ঠিক আছে, লোয়ার, মিডিল এবং আপার। প্রথমে হাতিয়ার হচ্ছে অমসৃণ বড় ভোঁতা, তারপর হচ্ছে অমসৃণ ছোট তীক্ষ্ণ, এবং যদি জলবায়ু দেখি প্রথম হচ্ছে আইস এজ, তারপর হচ্ছে শীতল যুগ, তারপর যখন আপার প্যালিওলিথিক আসে তখন আইস বা ঠান্ডা থেকে মানুষ ক্রমশ গরমের দিকে অগ্রসর হতে শুরু করে। মানে পৃথিবী আগে ছিল ঠান্ডা, প্যালিওলিথিক শেষ হওয়ার সাথে সাথে পৃথিবী গরমের দিকে অগ্রসর হতে শুরু করছে। ঠিক আছে, বুঝছিস? ঘন্টা কি করছিস নিচে? বোঝা গেল কি? কোনো কোশ্চেন কারণ? না স্যার। সহজ? ঠিক আছে, এটা মুছে দেবে প্রশ্ন দিস। স্যার হ্যাঁ হ্যাঁ 4টের সময় অঙ্ক স্যার আসবে তো। না স্যার, অবশ্যই এতে লিখতে পারি আছে তো। ওই তো স্যার সব মোবাইল ফোন ফোনের তলা খাতা তলায়। এর মনে পড়া বল কি কিছু না স্যার পড়া। হয়েছে? বোঝা গেছে? হ্যাঁ, কোনো কোশ্চেন আছে এখান থেকে? তাহলে প্রাচীন প্রস্তর যুগকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি? কি কি? নিম্ন, মধ্য আর উচ্চ। এই তিনটে ভাগ আমরা কি কি কারণের জন্য করি? হাতিয়ারের প্রকৃতি, জলবায়ু পরিবর্তন। হাতিয়ারের প্রকৃতি এবং জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের জন্য। নিম্ন প্রাচীন প্রস্তর যুগে মানুষ কি হাতিয়ার ইউজ করতো? ওই চপা, চপা, হ্যান্ডেক্স, চপার আর ফ্লেভার্স। ফ্লেভার্স। সেই হাতিয়ারগুলো কোন পাথর দিয়ে তৈরি হতো? কোড স্টোন বলতে, মানে কোড স্টোন বলতে আমরা কোন হাতিয়ারকে বোঝাই? বড় হাতিয়ার। বরফ আর অমসৃণ। এবার ভাবো, যদি বড় হাতিয়ার হয় সেটা কি হবে? অমসৃণ হবে। অমসৃণ তো এমনি তারা পলিশ করতে পারবে না, এটা বড় হবে, আর বড় মানে ভোঁতা হবে। যখন আমরা মিডিল প্যালিওলিথিকে আসি তখন হাতিয়ার কি কোন স্টোন দিয়ে তৈরি করা হতো? ফ্লেক মানে কি? যেটা কোর থেকে ভেঙে আমরা পাই, ফ্লেক স্টোন। ফ্লেক স্টোনটা কি রকম ছিল? অমসৃণ ছিল, ছোট ছিল, তীক্ষ্ণ ছিল। আর আপার প্যালিওলিথিকে কি হচ্ছে? সেম, কিন্তু আরো উন্নত হচ্ছে, ফ্লেক টুলটা আরো উন্নত হচ্ছে। ওকে, আর জলবায়ু পরিবর্তন কি রকম হলো? আইস লাস্টের দিকে আইসেস থেকে পৃথিবী আস্তে আস্তে গরমের দিকে এগোচ্ছে। আগুন জ্বালানোর ফলে। না, ওরা তো কোনো কারণ না। স্যার যদি বলে মানুষ কোন যুগে আগুন জ্বালাতে শেখে,
মানুষ কোন যুগে আগুন জ্বালাতে শেখে? লিটিল প্যালিওলিথিক এজ। প্যালিওলিথিক এজ, ঠিক আছে। মানুষ কোন যুগে আগুন জ্বালাতে শেখে? প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগে। ওকে, প্রাচীন প্রস্তর যুগের পরে কোন যুগ আছে? মধ্যপ্রাচ্য মধ্য মধ্য আগুন জ্বালাতে শেখে। আরে এইটা সে আটটা মধ্য ওখানে তো তখন তো আগুন জ্বালাতে শিখে আগুন দেখেছে তারা। আরে না ওই প্রাচীন প্রস্তর যুগটাই তো শিখলো। হ্যাঁ মধ্য আচ্ছা, হ্যাঁ, sorry. প্রাচীন প্রস্তর যুগকে তো আমরা তিনটে ভাগে ভাগ করছি। আমরা লাস্ট পার্টে এসে আমরা আগুন জ্বালাতে শিখছি। তাহলে আমরা তো বলতে পারি যে মানুষ আগুন জ্বালাতে শিখে কোন যুগে? প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ। তাহলে এবার হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের পর কি আছে? মধ্য প্রস্তর যুগ বা মিসোলিথিক এজ বা মিসোলিথিক এজ। মিসোলিথিক এজকে কতগুলি ভাগে ভাগ করা যায়? কি বলছিস? 4.5 ও বলছে আমি স্যার একবার কিছু বলি ও আমার বেশি ছাড়া টাইম দেখিস না, টাইম দেখে কি হবে? না এসে বলছি মেসোলিথিক এজ, কিছু বলি মিসোলিথিক এজ কিছু বলবো না। কি শব্দ নিয়ে গঠিত? মানে মিসো আর লিথিক। মধ্যপথ লিথিক বলতে স্টোন লিথিক শব্দটা এসেছে কোথা থেকে? মিথস থেকে লিথস লিথা শব্দের অর্থ আর মিসো, মিসো কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ মিথস থেকে মিসোস থেকে। এর অর্থ মিডল। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি মিসোলিথিক এজ অর্থাৎ মিডল স্টোন এজ। মিসোলিথিক এজ অর্থাৎ মিডল স্টোন এজ এবং এর টেনিওর 1 লাখ 1.5 লাখ থেকে শুরু করে 1.5 লাখ তো কত পর্যন্ত? 1.5 লাখ থেকে 35,000। হ্যাঁ স্যার দিল না হ্যাঁ 35,000 1.5 লাখ থেকে 35,000 ভুল হচ্ছে। স্যার ভুল তো স্যার কারণ এর প্যালিওলিথিক এজ শেষ হচ্ছে 10,000 হ্যাঁ ও হ্যাঁ 10,000 থেকে সাত কত? 712 712 কেন? 712 তে গিয়ে তো এনশিয়েন্ট শেষ হচ্ছে। 10,000 থেকে 4,000 তাহলে 1.5 লাখ বলছিস? না আমি ওই পরে চলে গেছি আচ্ছা তাহলে যার টেনিওর ভারতে 10,000 থেকে নিয়ে 4,000 খ্রিস্টপূর্বাব্দ বা বিসিই পর্যন্ত। বিসিই। তাহলে আমরা এর আগের যুগটা কি যুগ ছিল? এর আগের যুগ কি যুগ ছিল? স্টোন এজ। না না সবটাই করাই তো স্টোন এজ। প্রাচীন প্রাচীন, এটা হচ্ছে মধ্য, আর হচ্ছে প্রাচীন। হ্যাঁ তাহলে প্রাচীন প্রস্তর যুগে প্রথমে সূত্রপাত হয়েছিল ঠান্ডা বরফাবৃত এবং শেষ হয় কি ওয়ার্ম থেকে। এটা তাহলে যখন মিসোলিথিক আসছে তখন পৃথিবী আস্তে আস্তে কি হচ্ছে? গরম হচ্ছে। পৃথিবী আস্তে আস্তে কি হচ্ছে? গরম হচ্ছে। তাহলে গরম যদি পৃথিবী যখন যদি গরম হয় তখন তাহলে কি হবে? বৃষ্টি হবে। পৃথিবী যখনই গরম হবে পৃথিবী থেকে ঠান্ডা করতে চাইবে তখন কি হবে? বৃষ্টি হবে। আর যখন বৃষ্টিপাত হবে তখন আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পাবো, বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাবো, বন জঙ্গল তৈরি হবে, তাই না? বিভিন্ন ধরনের বন জঙ্গলের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণীর অস্তিত্ব দেখতে পাবো আমরা। এটা একটা পুরো জিওলজিক্যাল বা জিওগ্রাফিক্যাল একটা চেঞ্জেস আসছে মিসোলিথিক এজে। জিওগ্রাফিক্যাল চেঞ্জেস আসছে। যদি বলা হয় মধ্যপ্রস্তর যুগে মানুষ কি হাতিয়ার কিসের তৈরি হাতিয়ার ইউজ করতো? পাথরের, কারণ এখানে প্রস্তর যুগ আছে। তাহলে কি হাতিয়ার ইউজ করতো তারা? হাতিয়ার। কি দিয়ে তৈরি করতো? পাথর দিয়ে তৈরি করতো। সাধারণত এই যুগের হাতিয়ারগুলো হচ্ছে সাধারণত খুবই
প্রথমে হচ্ছে অমসৃণ, ঠিক আছে, অমসৃণ এবং সূক্ষ্ম। অমসৃণ এবং সূক্ষ্ম, ঠিক আছে। সূক্ষ্ম আর তীক্ষ্ণের মধ্যে পার্থক্য আছে কিন্তু। সূক্ষ্ম মানে কি? সূক্ষ্ম মানে মানে খুবই ছোট, ছোট, যেটাকে বলা হয় মাইক্রোলিথ। ঠিক আছে, অমসৃণ এবং সূক্ষ্ম। যদি বলা হয় মাইক্রোলিথস এর ব্যবহার কোন যুগ থেকে শুরু হয়? মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগ থেকে, ঠিক আছে। প্রাচীন প্রস্তর যুগে তীক্ষ্ণ, এখানে সূক্ষ্ম, কিন্তু এটা এখনো পর্যন্ত অমসৃণ, এটা এখনো পলিশড হয়নি। তাহলে তাহলে বল কি কি হাতিয়ার হতে পারে? ওই একই ছিল নাকি? কি কি হাতিয়ার হতে পারে? ওগুলো তো হবে কিন্তু আগে যেগুলো স্যার বিলেট টিলেট গুলো তো এতে হবে নাকি? তীর হতে পারে, হ্যাঁ তীর, ধনুক আর বর্ষা বর্ষা আর বলছে সূক্ষ্ম, এটা মাইক্রোলিথ। তীরটাতে দেখবে একদম ছোট হয় না, কোনা তীরটাতে একদম ছোট হয়, ঠিক আছে। আচ্ছা আর আর কি? কাঁচি, 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 ঠিক আছে। তীর, ধনুক, বর্ষা, কাঁচি। এরকম কাঁচি বানিয়ে ফেলেছি পাথর দিয়ে। আমার মাথাটা যন্ত্রণা করছে। বলছি কাঁচিটা এখন যেমন ওরকম কাঁচি বের হয়েছে। বলছি আসছি, ঠিক আছে। তাহলে আগের যুগে আমরা দেখেছি যে মানুষ শুধুমাত্র পাথর ব্যবহার করত, সেটা বড় হতো, আস্তে আস্তে ছোট হচ্ছে। এই সময় মানুষ সূক্ষ্ম পাথরের ব্যবহার শুরু করে এবং কি করে, ধর এটা এটা তো হচ্ছে তোর তোর তীর, তো এইটা হয়তো সূক্ষ্ম, এটাকে বলছি আমরা মাইক্রোলিথ। ঠিক আছে, এটা হচ্ছে পাথরের একটা সূক্ষ্ম তীর বা তীরের মাথাটা। এর সাথে আমরা একটা কাঠ যুক্ত করেছিলাম, এর সাথে আমরা একটা কাঠ যুক্ত করে দিলাম, তাহলে একটা তীর হয়ে গেল। বা এটাকে যদি আমরা সোজা করে দিই, একটু বড় করে দিই, তাহলে বর্ষা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই সময় মানুষ পাথরের সাথে সঙ্গে কাঠটাকে যুক্ত করছে। এই সময় মানুষ পাথরের সাথে কাঠ যুক্ত করছে। ধর এটা হচ্ছে পাথর, পাথরের মাইক্রোলিথ, এটা হচ্ছে কাঠ, এটাকে আমি কাঠটাকে যুক্ত করছি। তাহলে আমি যদি এটাকে এরকম ভাবে ছুরি, এর কি কোনো জোর আছে? কোনো জোর নেই, কিন্তু এর কোনো ফোর্স নেই তো, কিন্তু এই দুটোকে যদি আমি একত্রিত করে জোরে ছুরি, তাহলে কি অনেক পাওয়ার আসছে? অনেক পাওয়ার আসছে তো। তাহলে ধর এটা হচ্ছে একটা কাঠ, এটা হচ্ছে মাইক্রোলিথ, দুটোকে একত্রিত করলাম, আমি একত্রিত করছি এবং ফোর্স দিয়ে ছুটছি। তাহলে কি সহজেই আমি কোনো প্রাণীকে মারতে পারবো? তাহলে কি সহজেই আমি কোনো প্রাণীকে মারতে পারবো? মারতে পারবো। তাহলে প্রাচীন প্রস্তর যুগের থেকে মধ্যপ্রস্তর যুগের মানুষরা অস্ত্র তৈরি অনেকটা অ্যাডভান্সে চলে যাচ্ছে। ওই বলেছিলাম টেকনোলজি। আগে শুধু মানুষ শুধু এই মুখটা তৈরি করতো পাথরের, এই সাথে যখন কাঠটাকে যুক্ত করে দিল, এর ফোর্সটা অনেকটা বেড়ে গেল। আমি যদি শুধু পাথর কিছু কোনো ফোর্স নেই, আমি জন্তুকে যদি প্রপার জায়গায় লাগে তখনই সে মারা যাবে। আমি এম করতে পারবো না বা আমি জোরে ছুটতে পারবো না, এটা অনেকটা হালকা। কিন্তু আমি এর সাথে যখন কাঠ অ্যাড করে দিলাম, তাহলে আমি অনেকটা ফোর্স পাচ্ছি, তাই না? আমি অনেক প্রেসারে একটা জিনিসকে ছুটতে পারবো। ওকে, তাহলে মানুষের বন্য প্রাণীর শিকার করা আরো পরিমাণে বেড়ে যাচ্ছে, তারা আরো অ্যাডভান্স হচ্ছে অস্ত্র তৈরি করার দিক থেকে। তাহলে এই সমস্ত মাইক্রোলিথ অর্থাৎ তীর, ধনুক, বর্ষা, কাঁচি, এই সমস্ত হাতিয়ারগুলো ব্যবহার করে মানুষ কি কি করছে? পশু শিকার করছে, পশু শিকার। এবং আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট, মানে আরেকটা উন্নতি পর্যায়ে যাচ্ছে, সেটা হচ্ছে মাছ ধরা। আমরা কি শুধুমাত্র পাথর দিয়ে মাছ ধরতে পারি?
মাছ তো খুব তাড়াতাড়ি যায় জলে, বর্ষারই ধরে। মাছ তো খুব তাড়াতাড়ি যাচ্ছে, শুধু পাথর দিয়ে তো আমি মাছ ধরতে পারবো না। যখনই আমি পাথরের সাথে একটা কাঠ যুক্ত করলাম, এর ফোর্সটা অনেক বেড়ে গেল, এটাকে আমি অনেক জোরে ছুটতে পারবো, তাহলে আমি অনেক জোরে ছুটছি এবং মাছ ধরতে পারছি। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছিস আগে এরকম স্টেপে ছিল, আস্তে আস্তে আরেকটু উপর দিকে যাচ্ছে। তাহলে পশু শিকার, মাছ ধরা, আর কি করতে পারি? ছাল ছাড়ানো, এই যে তীরের যে যে চ্যাপটা যে পার্টটা, সেটা দিয়ে পশুর ছাল ছাড়াতে পারছে। আর কি করতে পারে? কাটতে পারে কিছু কাঁচি দিয়ে। গাছের চামড়ার ছাল ছাড়াতে পারে, যেটা মানুষ এতে পোশাক হিসেবে ব্যবহার করতে পারে, তাই না? বুঝতে পারছো ব্যাপারটা? আর কিছু করতে পারে কি মনে হয়? আর কি করতে পারে? কাট কাটতে পারে। কাটতে দিয়ে কাট কি ঠিক আছে। কাঠ কেটে তো ঘরে কাঁচি বসে দিয়ে কাট কাটবে কি করে? করতে পারে। কাঁচি দিয়ে কাগজ কাটে। তাহলে কাঠটা বেরোবে কোথায় যখন তীরের মধ্যে লাগাবে, তা কাঠটা কি গাছ কেটেই কি লাগিয়ে দেবে? কাজটাকে তো আমাকে শেপ দিতে হবে, ঠিক আছে? কাঠটাকে শেপ না দিলে আমি তীরের ওখানে লাগাবো কি করে? আর শিকড় দিয়ে আমি ওটাকে বাঁধছি। আর এখন তো আমরা যেরকম পিন দিয়ে পেরেক করতে বেঁধে দিচ্ছি, তখন তো সেরকম কিছু ছিল না। তাহলে প্রথম মাইক্রোলিথ হলো, মানুষ কাঠটাকে শেপ দিল। কাঠ বলতে শেপ বা ডালটাকে ভেঙে একটা কাঠ তৈরি করে দিলাম, সেটাকে ছাল শিকড় দিয়ে বেঁধে দিচ্ছি। তাহলে এই সমস্ত জিনিস তারা ব্যবহার করে, অর্থাৎ তীর, ধনুক, বর্ষা, এই সমস্ত হাতিয়ার ব্যবহার করে তারা পশু শিকার করছে, মাছ ধরছে, ছাল ছাড়াচ্ছে, গাছের ছাল। পশুর চামড়া ছাড়াচ্ছে, গাছের চামড়া ছাড়া পশুর চামড়া ছাড়ানো হচ্ছে, ঠিক আছে? গাছের চামড়া ছাড়ানো, যেটাকে মানুষ পরিধান করছে এজ এ বস্ত্র হিসেবে, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো তারা এই সমস্ত হাতিয়ার ইউজ করে করছে। অর্থাৎ প্যালিওলিথিক এজে মানুষ অমসৃণ হাতিয়ার ইউজ করতো এবং বড় হাতিয়ার এবং ছোট হাতিয়ার ইউজ করতো টেকনোলজি এবং তীক্ষ্ণ হাতিয়ার ইউজ করতো। যখন আমরা মেসোলিথিক এজে আসছি, তখন মানুষ অমসৃণ হাতিয়ার ইউজ করছে, সূক্ষ্ম হাতিয়ার ইউজ করছে। এবং সূক্ষ্ম মানে কি হবে? ছোট হবে, ছোট হাতিয়ার ইউজ করছে। অর্থাৎ অমসৃণ এবং ছোট, এটা কিন্তু আমরা আগে দেখে এসেছি। সূক্ষ্মটা আমরা এখন এসে দেখছি, আগে ছিল তীক্ষ্ণ, এখন হয়ে গেল সূক্ষ্ম। ওকে, তাহলে হাতিয়ারের ব্যবহার আমরা দেখলাম। হাতিয়ার কি ধরনের হয় সেটা দেখলাম। হাতিয়ার ব্যবহার পশু শিকার, মাছ ধরা, পশুর চামড়া ছাড়ানো, এগুলো হচ্ছে তার ব্যবহার। ওকে, খাদ্যের উৎস যদি বলা হয় খাদ্যের উৎস, তাহলে কি হবে? তখন থেকে রান্না করা শিখে গেছিল। না মাংস পুড়িয়ে একই রান্না করা কি মানে ওই যে পুরানো, তারপরে হচ্ছে পুরানোটাকে ঠিক রান্না করার পর্যায়ে আমরা ফেলতে পারবো না, আর ফেলতেও পারি, ঠিক আছে? এখন সবাই খাচ্ছে, পুড়িয়ে খাচ্ছে এখন। সেটা তো আমি জেনে আমি বলি মানুষ মাংস পুড়িয়ে খেতে, সেটা তো প্যালিওলিথিক এজেই হয়ে গেছে, ঠিক আছে? মানুষ আগুনে ব্যবহার করতে শিখে গেছিল, মানুষ পশুকে আর কাঁচা খেত না, মানুষ সেটাকে পুড়িয়ে খেত, সেটা তখনই শিখে গেছে। এটা তো মেসোলিথিক এজে জাস্ট একটা আর একটা পথে এগোচ্ছে। তাহলে খাদ্য উৎস কি ছিল? পশু আর জল। শিকার এবং সংগ্রহ, শিকার এখন শিকার এবং সংগ্রহ, শিকার এবং সংগ্রহ, শিকার এবং সংগ্রহ। কি শিকার করছে? পশু মাছ। পশু, মাছ প্রভৃতি। এবং সংগ্রহ কি কি করছে? ফল, মধু, তারপরে গাছের শিকড়, পাতা। পাতা, বীজ, এইগুলো দ্বারা সংগ্রহ করছে। তাহলে ঠিক আছে, হ্যাঁ একই তো, একই আছে, খুব একটা change নেই। একটু চেঞ্জেস আছে। আর একটা জিনিস হচ্ছে, তো মাছ ধরছে। সেটা হচ্ছে কি? পশুপালন, ঠিক আছে? আর একটা হচ্ছে কি? পশুপালন। পৃথিবী ঠান্ডা ছিল, আগে পৃথিবী কি ছিল? ঠান্ডা ছিল। ঠান্ডা থেকে গরম হচ্ছে, গরমের ফলে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাত হওয়ার পরে বন জঙ্গল তৈরি হচ্ছে, ঘাস তৈরি হচ্ছে। যে সমস্ত যে সমস্ত প্রাণীরা মানুষ, আমরা গবাদি পশু মানে বাড়িতে যে আমরা যারা যেগুলো মানে লালন পালন করি, তারা তৃণভোজী হয়। তারা ডিপেন্ড করে কার উপর? ঘাস। ঘাস, বন জঙ্গলের পাতা পাতা তার উপর। তাহলে যখনই পৃথিবী ঠান্ডা থেকে গরম হচ্ছে এবং বৃষ্টিপাত হচ্ছে, তারপর যখন বনাঞ্চল সৃষ্টি হচ্ছে, তাহলে এবারে কি মানুষ পশুপালন করতে পারবে?
মানুষ বাড়িতে পোষ মানাতে পারবে, বাড়িতে পোষ মানিয়ে তাদেরকে খাদ্য দিতে পারবে, সেই জিনিসটা চলে আসছে যেহেতু পৃথিবী গরম হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি মিসোলিথিক এজে মানুষ প্রথম পশুপালন শুরু করে। তাহলে মিসোলিথিক এজে পশুপালনের সূত্রপাত ঘটে। মিসোলিথিক এজে পশুপালনের সূত্রপাত ঘটছে। মিসোলিথিক এজে পশুপালনের সূত্রপাত ঘটছে। আর প্রথম যে প্রাণীটাকে মানুষ পোষ মানায় সেটার নাম বুঝতে পারবে? কুকুরের খুব মেলে গরু আবিষ্কার হলো। ঠিক আছে, কুকুর। কুকুর প্রথম যে প্রাণী যেটাকে মানুষ পোষ মানাচ্ছে সেটা হচ্ছে কুকুর। প্রথম যে প্রাণী সেটাকে পোষ মানাচ্ছে সেটা হচ্ছে এইটার বলিস না। সেটাকে কুকুর। ঠিক আছে, কুকুর ছাড়াও অন্যান্য গবাদি পশুরাও ছিল। ভেড়া ছিল। প্রথম কুকুর, তাই তো? গবাদি পশু। ঠিক আছে, তাহলে গবাদি পশু মানে কুকুর ছাড়া মানুষ প্রথম যে প্রাণীটাকে পোষ মানায় সেটা হচ্ছে কুকুর। কুকুর ছাড়া অন্যান্য গবাদি পশু বলতে কি ঘোড়া ঘোড়া না, আরে গরু, গরু, মোষ, ঠিক আছে, ষাঁড়, এইসব। একেবারে ছিল গরু মোষ। হ্যাঁ একেবারেই। এটা তো ভগবানের সৃষ্টি, এটা তো আর কোনো জায়গা থেকে আসতে পারে না। ওটা সূত্রপাত আমি প্রথমে বিধান। ওটা সূত্রপাত আমি তো কি করে বোঝাই বল? মানে ভগবানের কাছে গিয়ে বলে, মানে ভগবানের কাছে জেনে তাহলে এসে বলে। বিধান তখন আসেনি। কুকুর ওটা আলু মুরগি না যদি আগে ডিম এসেছে। তাহলে ডিম ফেটে তো মুরগিটা না থাকে তাহলে ডিমটা আসতে করতে। হ্যাঁ স্যার, মুরগির জীবন। জানি। আগে মুরগি। কি করেছে সেটা বলতে হবে। হ্যাঁ তাহলে মিসোলিথিক এজ ভারতে শুরু হয় আজ থেকে 35,000 বছর আগে, 10,000 বছর আগে, এবং শেষ হয় 4,000 বছর আগে। মিসোলিথিক এজ পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা থেকে গরমের দিকে এগোচ্ছে। পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা থেকে গরমের দিকে এগোচ্ছে। মিসোলিথিক এজে মানুষের যে হাতিয়ার তৈরি করতো সেটা এখন পাথরের তৈরি করছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত অমসৃণ, সেটা সূক্ষ্ম এবং সেটা হচ্ছে ছোট। ঠিক আছে, পাথরের হাতিয়ারের সাথে তারা কি তৈরি করছে? পাথরের হাতিয়ারের সাথে তারা কাঠ অ্যাড করছে এবং উন্নত মানের হাতিয়ার তৈরি করছে। এবং এই হাতিয়ারগুলোর মধ্যে উল্লেখযোগ্য কি কি? তীর, ধনুক, বর্ষা, কাঁচি। ওকে, এবং এই হাতিয়ারগুলো ইউজ করে তারা পশু শিকার করছে, তারা মাছ ধরছে, তারা পশুর চামড়া ছাড়াচ্ছে। ওকে, এবং আরেকটা দিকে দেখতে পারি, যদি বলি খাদ্যের উৎস, তারা শিকার এবং সংগ্রহ অর্থাৎ হান্টিং এবং গ্যাদারিং। তারা পশু শিকার করছে, মাছ ধরছে, সংগ্রহ কি করছে? ফল, মূল, ফল, তারপরে হচ্ছে বীজ, তারপরে পাতা, তারপরে হচ্ছে মধু ইত্যাদি। এবং সূত্রপাত হয় কি? পশুপালনে। কারণ এই সময় পৃথিবী ঠান্ডা থেকে গরম হচ্ছে, তার জন্য বৃষ্টি হচ্ছে এবং চারিদিকে বনাঞ্চল দেখা যাচ্ছে। এর ফলে পশুপালন অনেক সহজ হয়ে যাচ্ছে, তাই না? সুতরাং মানুষের পশুপালনের সূত্রপাত ঘটছে এবং প্রথম যে প্রাণীকে পোষ মানায় সেটা হচ্ছে কুকুর। কুকুর ছাড়া অন্যান্য গবাদি পশু যেমন গরু, মোষ, ঠিক আছে, ষাঁড়, এই সমস্ত লক্ষ্য করা যায়। তাহলে এবার বাসস্থান যদি বলি তাহলে কি হবে? যদি বলি বাসস্থান, তাদের মেন প্রয়োজনটা কি? ওই তো শিকার। তাদের মেন প্রয়োজন হচ্ছে একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে হাতিয়ার। খাদ্যের মধ্যে কি আছে? জল আছে আর পশুর মাংস আছে। ঠিক আছে, হাতিয়ার তৈরি করছে কি দিয়ে? পাথর দিয়ে, মানে পাথরের তৈরি হাতিয়ার। তাহলে এইগুলো কোথায় পাবে? পাহাড় এবং নদী উপত্যকায়। এবং পাহাড়ি নদী উপত্যকায় যে সমস্ত গুহাগুলো ছিল সেই সমস্ত জায়গায় তারা এখনো পর্যন্ত বসতি স্থাপন করছে, কিন্তু এখনো পর্যন্ত তারা স্থায়ী হয়নি। এখনো পর্যন্ত তারা যাযাবরের মতো ভাবে বসবাস করছে। তারা এক স্থান থেকে অন্য স্থান, অন্য স্থান থেকে অন্য স্থান, এইভাবে তারা এখনো পর্যন্ত বসবাস করছে। আচ্ছা, এই যে মধ্যপ্রস্তর যুগ এবং প্রাচীন প্রস্তর যুগ, এই যুগে মানুষ তো পাথরের ব্যবহার করছে। পাথর তো অনেক ধরনের হয়, কিন্তু তারা মেইন যে পাথরটা ইউজ করছে সেটা হচ্ছে কোয়ার্টজাইট। তারা মেইন যে পাথরটা ইউজ করছে সেটা হচ্ছে কোয়ার্টজাইট পাথর। এই স্টেজে প্যালিওলিথিক এবং মেসোলিথিক এজে যে পাথরটা মানুষ
ইউজ করে সেটা হচ্ছে কোয়ার্টজাইট পাথর। কোয়ার্টজাইট হচ্ছে এক প্রকার রূপান্তরিত শিলা, পড়েছি না? পাললিক শিলা। রূপান্তরিত শিলা অনেক শক্ত হয়, তাই তো? অন্যান্য শিলার তুলনায় রূপান্তরিত শিলা অনেক শক্ত হয় তো, শক্ত হয়। তাহলে প্যালিওলিথিক এজ এবং মেসোলিথিক এজে মানুষরা হাতিয়ার তৈরি করার জন্য যে পাথর ইউজ করত সেটা কি পাথর? কোয়ার্টজাইট পাথর। সেই জন্য প্যালিওলিথিক এবং মেসোলিথিক যুগে মানুষকে কি বলা হচ্ছে? কোয়ার্টজাইট ম্যান। সেই জন্য মেসোলিথিক, সেই জন্য প্যালিওলিথিক এবং মেসোলিথিক যুগে মানুষকে কি বলা হচ্ছে? কোয়ার্টজাইট ম্যান। ঠিক আছে? সেই জন্য এই ছবিটা তোর সেই জন্য কি বলা হচ্ছে? প্যালিওলিথিক ও মেসোলিথিক যুগে মানুষকে কোয়ার্টজাইট ম্যান। কোয়ার্টজাইট ম্যান। কেন কোয়ার্টজাইট ম্যান? ওই তো এর নামটাই, ওই নাম থেকে আসছে। কি নাম থেকে আসছে? কোয়ার্টজাইট নাম। কোয়ার্টজাইটটা কি জিনিস? শিলার এক প্রকার পাথর। দাঁড়ান বুঝবেন না। কেন তুই লিখিস নি একটাও? ঘুমোচ্ছিল নাকি? হয়েছে? না দাঁড়িয়ে বলি গেল। আমার নাম কোনটা নেই। শুধু ইনস্টাগ্রাম আর ফেসবুক চালাই কোন নেই। আসবে আসবে। বুঝলাম। ঠিক আছে। শরীরে তো ঠান্ডা আসছে বলে কি ভালো ঠান্ডা লাগে। শুনে কানে চাপিয়ে রেখেছিস। ঠান্ডা লাগছে না বল? দাঁড়া তো ঠান্ডা লাগছে। স্যারের পড়াশোনা ফোনটা কি বেঞ্চে তো বুঝলো? কি ফোন বেঞ্চে তলায় রাখতে না? ওই পাতলা লাগে। সিসি ক্যামেরা দেখতে পান। সে হয়ে গেছে তো। সে আর কি আছে? আর আছে নব্য আর আসে আজকে ছুটি। না নববর্ষ যে কমপ্লিট হবে। তাহলে তো ছুটি। তাহলে ছুটি স্যার ছুটি। আর না স্যার। প্লিজ। একটা তো লিখুনি সেরকম ভালো লাগবে। আচ্ছা। লিখিস তো আমি। লিখিস তো সব আমি। যা পরে কোনটা লিখেছিস? ও তো কোনো সময় কিছুই লেখে না, ও জাস্ট বুঝে গেছে। আচ্ছা, তাহলে মানুষ এই সময় খাদ্য সংগ্রহের জন্য কি করতো? পশু শিকার করতো, মানে খাদ্যের উৎস ছিল পশু শিকার করা। তাহলে তারা একা শিকার করতো না অনেকে মিলে যেত? অনেকে মিলে যেত। কতজন মিলে যেত? প্রায় 25 জন মিলে যেত। সেটাকে বলা হচ্ছে ব্যান্ড বা দল। মিউজিক ব্যান্ড, মিউজিক ব্যান্ডের নাম শুনেছি তো? গানের দল। কিভাবে লিখবো এটা? বলছি আগে আগে বলে নি তারপরে লিখ, ঠিক আছে? তাহলে যখন প্যালিওলিথিক এবং মেসোলিথিক এজে যখন মানুষরা শিকার করতে যেত মনে, তারা একা যেত না, তারা প্রায় 25 জন মিলে শিকার করতে যেত। এই 25 জনকে বলা হচ্ছে ব্যান্ডস বা দল। যেমন কানের ব্যান্ড, ঠিক আছে? ব্যান্ডস মানে তো দল। অনেক কটা দল, ধর এরকম অনেক কটা দল, ধর ব্যান্ডস অনেক কটা দল একত্রে মিলিত যখন হচ্ছে সেটাকে বলছে গ্রুপ। অনেক কটা দল যখন একত্রে মিলিত হচ্ছে, মানে 25-25 করে অনেক কটা দল যখন একত্রে মিলিত হচ্ছে সেটাকে বলছে গ্রুপ। গ্রুপে একটা গ্রুপে ম্যাক্সিমাম 500 জন থাকতে পারবে, ঠিক আছে? পরবর্তীকালে মানে এটা হচ্ছে প্যালিওলিথিক এন্ড মেসোলিথিক, ঠিক আছে? এটা হচ্ছে প্যালিওলিথিক এবং মেসোলিথিক এজে অনেক 25 জন মানুষ নিয়ে একটা তৈরি হচ্ছে ব্যান্ড, অনেক কটা ব্যান্ড নিয়ে তৈরি হচ্ছে গ্রুপ। পরবর্তী যুগ অর্থাৎ নিওলিথিক এজের টাইমে
এই ব্যান্ডসটা হয়ে যাচ্ছে ক্ল্যান বা গোষ্ঠী। ঠিক আছে, পরবর্তীকালে এই ব্যান্ড তাই পরিবর্তন হয়ে কি হয়েছে ক্ল্যান বা গোষ্ঠী। যেরকম ভাবে আর্যের একটা উল্লেখযোগ্য গোষ্ঠীর নাম ভারত, আগের দিন পড়েছি। আর্য জাতির একটা উল্লেখযোগ্য গোষ্ঠীর নাম ভারত, যেখান থেকে ভারতবর্ষ নামকরণ হয়েছে। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা এই ব্যান্ড থেকে এসেছে। প্যালিওলিথিক এবং মেসোলিথিক যুগের মানুষরা যখন বনে শিকার করতে যেত, তখন তারা প্রায় 25 জনের একটা দল নিয়ে যেত। সেই দলকে বলা হচ্ছে ব্যান্ডস। অনেক কটা দল যখন একত্রিত হয় সেটাকে বলা হচ্ছে গ্রুপ। একটা গ্রুপে ম্যাক্সিমাম 500 জন ব্যক্তি হতে পারে। পরবর্তী যুগে অর্থাৎ প্যালিওলিথিক এবং মেসোলিথিকের পরবর্তীকালে যে যুগটা আসছে, সেই যুগে ব্যান্ডসটা পরিবর্তন হয়ে যাচ্ছে ক্ল্যান বা গোষ্ঠী। ঠিক আছে, পরবর্তীকালে ক্ল্যান চেঞ্জ হয়ে যাচ্ছে একটা রাজ্য, স্টেট। পরবর্তীকালে এই ক্ল্যান অনেক কটা গোষ্ঠী একত্রিত হচ্ছে, হয়ে একটা রাজ্য, স্টেট বা কান্ট্রি তৈরি হচ্ছে। ঠিক আছে, আবার পরবর্তীকালে ভারত যেরকম অনেক কটা স্টেটের একটা কান্ট্রি, ঠিক আছে, অনেক কটা রাজ্য মিলে আর একটা দেশ তৈরি হচ্ছে। পরের পুরো ভাগ করে দেবেন কি মানে ওই ব্যান্ডের থেকে একদম শুরু করবেন। তাহলে স্যার বুঝেছি। আমি বলছি স্যার পরের যেটা বলছিলেন। তাহলে আজকে আমরা কি পড়লাম, যে আজকে আমরা প্রাচীন প্রস্তর যুগটা দেখলাম। প্রাচীন বা প্রস্তর যুগকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, একটা প্রাচীন প্রস্তর, একটা মধ্য প্রস্তর, একটা উচ্চ নব্য প্রস্তর। প্রাচীন প্রস্তর যুগকে 3 ভাগ। কোন কোন কারণ অনুসারে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি? হাতিয়ারের প্রকৃতি আর হাতিয়ার আর জলবায়ু জলবায়ু পরিবর্তন। পরিবর্তন। হাতিয়ারের প্রকৃতি এবং জলবায়ু পরিবর্তনের জন্য আমরা প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি: নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, উচ্চ প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্য প্রাচীন প্রস্তর যুগ। নিম্ন প্রাচীন প্রস্তর যুগ কি ধরনের হাতিয়ার তৈরি করা হতো? হ্যান্ড এক্স, হ্যান্ডেক্স, চপার, ক্লেভার্স। এবং সেগুলো তৈরি করার হতো সাধারণত কোড স্টোন দিয়ে। ঠিক আছে, এবং সেই পাথরগুলো সাধারণত মসৃণ, ভোঁতা এবং বড় হতো। এবার আমরা যখন মিডিল প্যালিওলিথিকে আসি বা মধ্য প্রস্তর যুগে যখন আসছি, সেই সময় মানুষ ফ্লেক স্টোন দিয়ে হাতিয়ার তৈরি করছে। হাতিয়ারগুলোর মধ্যে উল্লেখযোগ্য কি? বোর্ডার, স্ক্যাপার, ব্লেডস, পয়েন্টস। সেগুলো কি হচ্ছে? ছোট হচ্ছে, সেগুলো তীক্ষ্ণ হচ্ছে এবং অমসৃণ থাকছে। কিন্তু আবার যখন আমরা উচ্চ প্রাচীন প্রস্তর যুগে আসি, তখন ফ্লেক টুল ইউজ হচ্ছে, হাতিয়ারগুলো প্রায় সেম কিন্তু আরো উন্নত হচ্ছে। ওকে, এই সমস্ত হাতিয়ারগুলো তারা ইউজ করে তারা কি করতো? তারা পশু শিকার করতো, পশুর ছাল ছাড়াতো এবং মাংস কাটতো। ওকে, এই তারা থাকতো কোথায়? তারা থাকার জন্য দুটো ক্রাইটেরিয়া, তাদের জীবন ধারণ করার জন্য দুখানা ক্রাইটেরিয়া আছে মেন। একটা হচ্ছে খাদ্য সংগ্রহ এবং আরেকটা হচ্ছে পশু শিকার করা, আর একটা শিকার করা বা খাদ্য সংগ্রহ এবং হচ্ছে হাতিয়ার। খাদ্য কি কি? জল এবং তোর পশু। পশুকে হত্যা করার জন্য হাতিয়ার দরকার। হাতিয়ার তৈরি হয় কি দিয়ে? পাথর দিয়ে। তাহলে এমন একটা জায়গা চুজ করতে হবে যেখানে পাথরও আছে, পশুও আছে, আবার জলও আছে। হ্যালো, তাহলেই তো আমরা এই তিনটে কন্ডিশনকে মিট করতে পারবো, নাহলে তো করতে পারবো না। তাহলে এমন জায়গা কি? পাহাড়ি গুহা, যেখানে নদী উপত্যকা যে পাহাড়ি গুহাগুলো হয়, সেখানে জলও যা পেয়ে যাবো নদীর থেকে আমরা, আর ওখানে যে বন জঙ্গল থাকবো সেখান থেকে পশুও পেয়ে যাবো, আর পাহাড় থেকে আমরা হাতিয়ার তৈরি করা সামগ্রী পেয়ে যাবো। ঠিক আছে, এবং খাদ্যের উৎস কি? সংগ্রহ এবং শিকার, হান্টিং অ্যান্ড গ্যাদারিং। ঠিক আছে, অর্থাৎ প্যালিওলিথিক এজ, প্রাচীন নিম্ন, মধ্য এবং উচ্চ যে প্যালিওলিথিক এজ, সেখানে প্রত্যেকটা টাইম ফ্রেমে মানুষ খাদ্য তৈরি করতে পারত না, অর্থাৎ মানুষ খাদ্য উৎপাদক ছিল না। সে ছিল খাদ্য সংগ্রহ এবং সে হচ্ছে হান্টিং এবং গ্যাদারিং করতো। কি কি খাদ্য সংগ্রহ করতো তারা? মধু, ফল, পাতা, শিকড় প্রভৃতি খাদ্য তারা সংগ্রহ করে রাখতো। তারা কি আগুনের ব্যবহার জানতো? না, দেখেছি। দেখেছি। প্যালিওলিথিক এজের যে প্রথম পার্ট, নিম্ন প্রাচীন প্রস্তর যুগে, সেখানে আগুনটাকে, প্রকৃতির আগুনটাকে দেখেছিল। প্রকৃতির আগুন বলতে
দাবানল বা বিদ্যুৎ চমকানো এইগুলো। যখন মধ্যপ্রাচীন প্রস্তর যুগ আসে তারা আস্তে আস্তে আগুন ব্যবহার শিখতে শুরু করে, কিন্তু সুনির্দিষ্টভাবে ব্যবহার করতে শেখে না। যখন তারা উচ্চ প্রাচীন প্রস্তর যুগে যায় তখন সুনির্দিষ্টভাবে ব্যবহার করতে শেখে এবং ব্যাপক হারে ব্যবহার করতে শেখে। ওকে, আগুন দিয়ে তারা ওই যে তখন তো শীতকাল চলছিল, মানে বা কোল্ড যুগ চলছিল, সেই সময় তারা প্রকৃতি থেকে নিজেকে রক্ষা করার জন্য আগুন ব্যবহার করত, বা যাতে প্রাণীরা তাদের ভয় না আসে সেই জন্য সামনে আগুন জ্বালিয়ে রাখতো। ঠিক আছে, অর্থাৎ আপার প্যালিওলিথিক এজ বা উচ্চ প্রাচীন প্রস্তর যুগে মানুষ আগুনের ব্যাপক ব্যবহার শুরু করে। আর কি ছিল, আর কি বললাম? পশুপালন না। তাহলে প্যালিওলিথিক এজে প্রথম সময় প্রকৃতি ঠান্ডা ছিল, যখন প্যালিওলিথিক দিক শেষ হচ্ছে আনুমানিক 10,000 BCE-তে, তখন পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা থেকে গরমের দিকে এগোচ্ছে এবং শুরু হচ্ছে কি মেসোলিথিক যুগে। মেসোলিথিক যুগ আজ থেকে 10,000 থেকে শুরু করে 4,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। এই সময় প্রকৃতি যখন ঠান্ডা থেকে গরম হচ্ছে তখন কি হবে? পৃথিবী গরম হচ্ছে, বৃষ্টি হবে, বৃষ্টির পরে বনাঞ্চল তৈরি হবে। এরপরে একটা বিরাট পরিবর্তন আমরা লক্ষ্য করতে থাকি, এটা আমরা পরে আসছি। যখন পাথরের ব্যবহার, সেখানে পাথরের হাতে কি তৈরি করা হতো? তারা তীর, ধনুক, বর্ষা, কাঁচি, এই সমস্ত তারা পাথরের হাতিয়ার তৈরি করতো। এবং হাতিয়ারগুলো কিরকম ছিল? সূক্ষ্ম, ছোট এবং অমসৃণ। সূক্ষ্ম, ছোট এবং অমসৃণ, অর্থাৎ মাইক্রোলিথ। ঠিক আছে, এই সমস্ত দিক দ্বারা কি করতো? তারা মাছ ধরতো, তারা পশু শিকার করতো, তারা পশুর ছাল ছাড়া মানে চামড়া ছাড়াতো, গাছের ছাল ছাড়াতো প্রভৃতি। তাদের বাসস্থান কোথায় ছিল? একই, সেম। তাদের এখনো যে দুটো দরকার, একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে বাসস্থান আর একটা হচ্ছে হাতিয়ার। ঠিক আছে, তার সেই জন্য তারা এখনো পর্যন্ত পাহাড়ি গুহাতেই ছিল, এখনো পর্যন্ত তারা যাযাবরই ছিল, তারা এখনো পর্যন্ত কিন্তু স্থায়ীভাবে কোনো জায়গায় বসতি স্থাপন করেনি। আর এই সময় উল্লেখযোগ্য একটা পরিবর্তন কি হচ্ছে? পশুপালন সৃষ্টি, পশুপালন করতে শেখে মানুষ। কারণ পৃথিবী ঠান্ডা থেকে গরমের দিকে এগোচ্ছে, এই জন্য মানুষ পশুপালন করতে শেখে। কারণ পশুদের খেতে দিতে হবে, তার জন্য তো ঘাস পাতা এগুলো দরকার। তাহলে পৃথিবী যখন গরম হবে তখন তো বৃষ্টি হবে, বৃষ্টি হলে গাছ হবে, সেখান থেকে আমরা তাদের পশুর যে খাদ্যের উৎস সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা, আর কি দেখলাম যে প্যালিওলিথিক এবং মেসোলিথিক এজে মানুষরা প্রথম দল তৈরি করতে শুরু করে। তারা যখন শিকার করতে শুরু করে তখন তারা 25 জনের একটা দল নিয়ে যেত, সেটাকে বলা হচ্ছে ব্যান্ড। অনেকগুলো ব্যান্ডস নিয়ে একটা গ্রুপ তৈরি হতো, প্রায় 500 জনের মতো। পরবর্তীকালে অর্থাৎ নিওলিথিক যুগে এই ব্যান্ডসটা পরিবর্তন হয়ে যাচ্ছে ক্ল্যান বা গোষ্ঠীতে। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট যেটা এখনো বলা হয়নি সেটা হচ্ছে গুহা চিত্র। ঠিক আছে, প্যালিওলিথিক এবং মেসোলিথিক যুগের মানুষরা তারা যে গুহাতে থাকতো সেখানে তারা বিভিন্ন চিত্র অঙ্কন করতো। প্যালিওলিথিক এবং মেসোলিথিক যুগের মানুষরা যে সমস্ত গুহাতে থাকতো সেই সমস্ত গুহাতে তারা বিভিন্ন চিত্র অঙ্কন করত। কি ধরনের চিত্র? পশুর চিত্র, মানুষের চিত্র, মানুষ যে পশুকে শিকার করছে তার একটা চিত্র, এই সমস্ত চিত্র তারা আঁকত। যদি বলা হয় এমন কোন ভারতে এমন কি কোন গুহা আছে যেখানে আমরা প্যালিওলিথিক এবং মেসোলিথিক যুগের চিত্র দেখতে পাই? ভীমবেটকা নাম শুনেছি? হ্যাঁ, ভীমবেটকা বর্তমানে মধ্যপ্রদেশের অন্তর্গত। ভীমবেটকার গুহাতে যে চিত্রগুলো দেখতে পাই সেগুলো প্যালিওলিথিক এবং মেসোলিথিক যুগের। এবং চিত্রতে কি কি আঁকা হতো? মানুষের ছবি, পশুর ছবি, পাখির ছবি, মানুষ যে পশু শিকার করছে তার ছবি, এই সমস্ত ছবি বিভিন্ন গুহাতে তারা আঁকতো আর কি। ঠিক আছে, তাহলে প্যালিওলিথিক এবং মেসোলিথিক যুগের একটা গুরুত্বপূর্ণ জিনিস কি? গুহা চিত্র। তাহলে আজকে যেটা বললাম সেখানে সব থেকে দুটি ইম্পর্টেন্ট কোশ্চেন। মানুষ আগুনের ব্যবহার কোন যুগে শেখে? কোন যুগে? প্রস্তর যুগ। কি প্রস্তর যুগ? প্যালিওলিথিক। প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ। প্রাচীন প্রস্তর যুগ এবং প্যালিওলিথিক এজে মানুষ প্রথম আগুনের ব্যবহার শেখে। আর যদি বলা হয় মানুষ কোন যুগে পশুপালন শেখে, তখন মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এজ। অর্থাৎ যখন পৃথিবী ঠান্ডা থেকে গরমের দিকে আসে, অর্থাৎ পৃথিবী যখন হলোসিন যুগে অন্তর্ভুক্ত হয়,
যখন পৃথিবী গরম হচ্ছে তখন পৃথিবী পশুপালন শিখছে। ঠিক আছে, আজকে মেন এই দুটো কোশ্চেন, আর ওগুলো তো হাতিয়ার গুলো থাকবে। কোনো কোশ্চেন করো? পরের দিন আমরা নিওলিথিক শুরু করব। নিওলিথিক যুগে আরেকটা স্টেপ মানুষ এগোবে। আমি বলছি ব্যান্ডটা ভালো বলে আর কি, স্টেপ করে আর সব করে স্টেপ করে আর তারপরে লেখার সাথে করে নিওলিথিক যুগে যখন আমরা দেখবো পরের দিন, তখন আমরা দেখবো মানুষ কৃষিকাজ করতে শিখছে। এই যে মেসোলিথিক যুগে মানুষ পশুপালন করতে শুরু করলো, বিভিন্ন গবাদি পশু পালন করতে শুরু করলো, এই সমস্ত গবাদি পশু দিয়েই মানুষ কৃষিকাজে সাহায্য করতো। এই সমস্ত গবাদি পশুরা ফসল নিয়ে যাওয়া, তারপর কম্পিউটার, ঠিক আছে, এই সমস্ত গবাদি পশুরাই এই পশু আগে মেসোলিথিক যুগে মানুষের পশুপালনের সূত্রপাত ঘটে। এই পশুপালনের সূত্রপাত মানুষের কৃষিকাজে সাহায্য করেছে। ওকে, কৃষিকাজ থেকে মানুষ আমরা বিভিন্ন ধান, গম, চাল এইসব তারা উৎপাদন করতে শেখে, এবং এই সমস্ত উৎপাদনের মাধ্যমে এই যে ফসলগুলো উৎপাদন হয়েছে তার সেটাকে তো রাখতে হবে কোনো জায়গায়। কোথায় রাখবে? এই সমস্ত যে ফসল উৎপাদন হলো, চাল, ধান, গম, এই সমস্ত ফসল উৎপাদন হলো, সেটাকে রাখবে কোথায়? একটা রাখার জায়গা তো দরকার। হাড়ি, কড়াই, এই সমস্ত দরকার তো, ঠিক আছে, দরকার তো। তাহলে মানুষ প্রথম এই সমস্ত ফসল রাখার জন্য মানুষ হাড়ি, কড়া তৈরি করতে শুরু করে, অর্থাৎ মৃৎশিল্পের সূচনা করছে। বুঝলে গেল? তাহলে প্রথমে পশুপালনের সূচনা ঘটলো, পশুপালনের পরে মানুষ কৃষিকাজের সূচনা ঘটলো, কৃষিজ ফসল সংরক্ষণ করার জন্য মৃৎশিল্পের সূচনা ঘটলো। ঠিক আছে, সেই জন্য অনেক ঐতিহাসিক বলেন যে নিওলিথিক যুগটাকে বলে নিওলিথিক রিভলিউশন বলে থাকে অনেকে, ঠিক আছে, বা বিপ্লব, নিওলিথিক বিপ্লব বলে থাকে। এটা আমরা পরের দিন ক্লাসে জানবো। আর হাতিয়ারের ব্যবহার তো আমরা দেখবই, যে কিভাবে মানুষ চাষযোগ্য জমি তৈরি করছে, মানুষ কিভাবে মাটি খুঁড়ছে, এখানে কিভাবে বীজ বপন করছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। তাহলে আজকে যেটুকুনি হলো সেটুকুনি তোরা বাড়িতে ভালো করে পড়বি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে আগের ক্লাসেরটা এবং আজকেরটা।